আচ্ছা ফাইন, আমরা তাহলে ইয়াটা শেয়ার করে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, সমস্যা হবে কি, সমস্যা হবে যে মাঝে মাঝে যে একটু একটু করে জয়েন করে না, এতে দেখা যায় যে পড়ার মনোযোগ অন্যদিকে চলে যায়, আমাকে আবার ব্যাকে যেতে হয়, ব্যাকে যেয়ে আবার ইয়া করতে হয়। ওকে ফাইন, তাহলে দেখেন আজকে আমরা পড়বো সিভিএলএম 5। আমাদের এই সিভিএলএমটা হচ্ছে সিভিএলএম 5, মডিউল নাম্বার হচ্ছে 5, আর মডিউল নেমটা হচ্ছে কি মেইনটেন্স অ্যান্ড ইনহ্যান্স দ্য প্রফেশনাল প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে এই সিভিএলএমটার নাম হচ্ছে মেইনটেন অ্যান্ড ইনহ্যান্স দ্য প্রফেশনাল প্র্যাকটিস। তাহলে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্র্যাকটিসটাকে মেইনটেন করব এবং ইনহ্যান্স করব, একেবারে বেসিক লেভেলের একটা সিভিএলএম। এখানে অল্প কিছুই প্রশ্ন আছে, হয়তো বা হাতে গোনা 10-15টা প্রশ্নের মতো থাকবে, যে প্রশ্নগুলো মোটামুটিভাবে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আর বাকিগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট নিড টু নো থাকলেই হবে। এই জন্য অত বেশি চিন্তা করার কিছু নাই এই চ্যাপ্টারটাতে। আচ্ছা, এখানে মূল বিষয়টা বুঝেন, প্রফেশনাল প্র্যাকটিস বলতে কাদের কী বোঝানো হচ্ছে। এখানে কিন্তু প্রফেশনাল প্র্যাকটিস বলতে আমরা মূলত বোঝাচ্ছি, মানে মেইনলি আমাদের ফোকাস হচ্ছে কি, যে আমরা যখন ট্রেনার হিসেবে কাজ করব, ট্রেনার হিসেবে যখন আমরা কাজ করি, এই ট্রেনারের কাজটা আমরা মেইনলি কোনো ইনস্টিটিউশনেই যেয়ে করি, ইনস্টিটিউশনের আন্ডারেই করি। ঠিক আছে, তাহলে ইনস্টিটিউশনে যখন আমরা ট্রেনার হিসেবে কাজ করব, তখন আমাদের প্রফেশনাল প্র্যাকটিসটা আমরা কিভাবে ইনহ্যান্স করব, ঠিক আছে, আমাদের প্রফেশনাল প্র্যাকটিসটাকে কিভাবে আমরা মেনটেন করব, ঠিক আছে, এইটা রিলেটেড সিভিএলএম হচ্ছে কি এটা। ইভেন নট অনলি ট্রেনিং, বাট অলসো কি, যখন আমরা অ্যাসেসর হিসাবে কাজ করব, অ্যাসেসমেন্ট নিব, তখনও আমরা আমাদের পারফরমেন্সটাকে, মানে প্রফেশনাল প্র্যাকটিসটাকে কিভাবে ইনহ্যান্স করব, এই সিভিএলএমের মূল উদ্দেশ্য হচ্ছে কি এটা। তাহলে এখানে বেসিক কিছু কথা নিয়ে আলোচনা করা হয়েছে, যে কথাগুলো বা যে কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রফেশনাল প্র্যাকটিসটাকে কি করতে পারবো, ইনহ্যান্স করতে পারবো এবং মেনটেন্স করতে পারবো। ঠিক আছে, এবং এই যে কথাগুলো আমরা এর আগেও শুনছি বা বিভিন্নভাবে পরিচিত, বাট এখানে আমরা একটু নতুনভাবে পড়বো, এটাই হচ্ছে কথা। ওকে, তাহলে দেখেন পেজ নাম্বার বের করেন, সিভিএলএম নাম্বার 5। আচ্ছা, অনেকে দেরিতে জয়েন করে কি এই কারণে যে আমরা প্রথমে পড়া ধরি, এই কারণে হয়তো বা দেরিতে জয়েন করে, যে প্রথমে জয়েন করলে যদি পড়া ধরে। আমরা এখন চিন্তা করতেছি পড়া শেষে ধরবো। আচ্ছা স্যার, আপনার কথা শুনে না এসে বললাম না স্যার, সরি স্যার। জি বলেন প্লিজ। না বলতে আপনার কথা শুনে না এসে পারলাম না আর কি, একটু হাসিয়ে দিলাম। না না, এরকম মনে হয় না অনেক সময়, যে আমরা দেখি যে আস্তে আস্তে সব জয়েন করে, তার মানে সবাই ভাবে যে 9:30টায় ক্লাস শুরু হবে, তাহলে মোটামুটি 10টার মধ্যে সব ধরা শেষ হয়ে যাবে, এরপরে আমরা জয়েন করব। দেখেন এখানে তো আমরা পড়া ধরি আর কি, এটা আমাদের তো ডিউটি না, তাই না? আপনারা কি ছোট বাচ্চা যে আমরা পড়া ধরে আপনাকে আটকাবো, দাঁড় করায় রাখবো? ঠিক আছে, আপনি তো ছোট বাচ্চা না। এখানে আমরা জাস্ট পড়া ধরি, আপনার পড়াটা আসলে রাইট ওয়েতে আগাচ্ছে কিনা এটা জানার জন্য। ঠিক আছে, আমি পড়া না ধরলে কোনো সমস্যা নাই, আমার কাজ হচ্ছে কি আপনাকে বুঝাই দেওয়া, পড়াই দেওয়া, বাকি কাজটা তো আপনার, কারণ ইউ আর ম্যাচিউরড এনাফ। হ্যাঁ, তারপরও ধরি সিস্টেমে, যে আপনি ধরলে আমি বুঝতে পারবো যে আসলে পড়াটা রাইট ওয়েতে আগাচ্ছে কিনা, এইটুকুই। ওকে ফাইন, তাহলে দেখেন আমাদের সিভিএলএম এর পেজ নাম্বার 6। হ্যাঁ, পেজ নাম্বার 6 আপনারা একটু বের করেন। সবার কাছে তো আশা করি যে মূল পেজটা, মূল বইটা আছে, তাই না? হার্ড কপিটা। তাহলে হার্ড কপির এখানে প্রথম 1.1 আমাদের যে প্রথম ইনফরমেশন শিট বলছে কি, মডেল হাই স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স, মানে হাই স্ট্যান্ডার্ড পারফরমেন্সের একটা মডেল সিলেক্ট করতে হবে, ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি যখন ক্লাস নেবেন, আপনার ক্লাসে আপনাকে একজন মডেল হইতে হবে, আর এই মডেলটা যে আপনি হবেন, আপনাকে আগে মডেলিং শিখতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্রকে আপনাকে এটা শিখতে হবে। কারণ আপনার স্টুডেন্টরা আপনাকেই ফলো করবে, আপনি কিভাবে পড়াচ্ছেন, আপনি কিভাবে ডেমো করাচ্ছেন, এইটার উপরেই ডিপেন্ড করবে কি তার ফোকাসটা। ঠিক আছে, তার মানে আপনাকে একজন ভালো টিচার হওয়ার জন্য একজন ভালো মডেলার হইতে হবে। ঠিক আছে, মডেলিং করে জানতে বলতে হবে যে আমরা এইভাবে এই কাজটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে করা যায়। ঠিক আছে, তাহলে
এইখানে দেখেন এই ইনফরমেশন শিটের 1.1 নাম্বার যে প্যারাটা বলছে মডেলিং অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিক্স ফর ইফেক্টিভ পারফরমেন্স। তার মানে আপনি যদি আপনার প্রফেশনাল টেকনিকটাকে মানে ভালো করতে চান তাহলে এটাকে রেগুলার নিয়মিত আপনাকে প্র্যাকটিস করতে হবে। ধরেন আপনি একটা ক্লাসে গেছেন, আজকে এই ক্লাসে যে আজকে একটা প্রবলেমের সম্মুখীন হয়েছেন, আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনি এই একটা বিষয় বোঝাতে যেয়ে কি প্রবলেমের সম্মুখীন হয়েছেন। এখন এই যে আপনার প্রবলেমের সম্মুখীন আপনি হলেন, এই প্রবলেমটা কিন্তু এমন বিষয় না যে আপনি এটা আগে থেকে শিখে আসছেন। সবাই সব কিছু আগে থেকে শিখে আসে না, ঠিক আছে? মানুষ দেখতে দেখতে শিখে, ঠেকতে ঠেকতে শিখে, পড়তে পড়তে শিখে, লিখতে লিখতে শিখে, এক একজন এক একভাবে শিখে, ঠিক আছে? আমরা কেউ মায়ের পেট থেকে সব কিছু কি শিখে আসি না, এটাই বাস্তবতা, ঠিক আছে? এই জন্য পৃথিবীতে সবচেয়ে কম অহংকার করার মতো জিনিসই হচ্ছে কি জ্ঞান। কারণ জ্ঞানের অহংকার আসলে কারোরই সাজে না, ঠিক আছে? আপনি একমাত্র প্রাণী যে আমরাই মানুষ যারা কি মাঝে মাঝে একটু শিক্ষিত হওয়ার সাথে সাথে আমাদের ভিতরে কি একটা মুড চলে আসে। বাট আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমরা শুধু একটা বিষয়ে শিক্ষিত। আমি ডাক্তার, আমি শুধু ডাক্তারই জানি, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের কিছুই জানি না, ঠিক আছে? আমি কিন্তু কৃষিকাজের কিছুই জানি না। আবার যে ইঞ্জিনিয়ার সে কিন্তু শুধু ওইটাই জানে, তার মানে সে অন্য প্রত্যেকটা নলেজের জন্য অন্য মানুষের উপর ডিপেন্ডেবল, ঠিক আছে? এই কারণে মেন কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি সব কিছু পারেন না, বাট আপনি যদি চেষ্টা করেন অনেক কিছু শিখতে পারবেন। এবং নতুন নতুন জিনিস প্রতিনিয়ত আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য শিখতে হবে। এবং এই শিখাটাকে আপনি কখনো ছোট করে দেখবেন না, কখনো লজ্জাস্কর বলে মনে করবেন না যে এই শিখাটা আমার জন্য লজ্জাজনক। যদি এমনও হয়, আপনার অফিসের পিয়নের কাছ থেকেও আপনার অনেক কিছু কি শিখার থাকতে পারে। যখন কোনো জিনিস বেসমেন্ট হবে শিখা, যে শিক্ষাটা আপনার নিজের জীবনের কোনো চেঞ্জ নিয়ে আসবে, এই শিক্ষাটা কার কাছ থেকে শিখতেছেন ডাজন্ট ফ্যাক্টর। আপনি আপনার ছেলে মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন, ঠিক আছে? যদি মনে করেন না আমি বাপ হইছি আমি সব কিছু শিখাবো, তার কাছ থেকে শিখার কিছুই আমার নাই, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে আছেন। এটা বলার উদ্দেশ্য কি, আমাদের আজকের যে মডিউলটা, এই মডিউলটার মূল বিষয়টা হচ্ছে কি যে আমাকে রেগুলার শিখতে হবে, রেগুলার লার্নিংয়ের ভিতরেই কি থাকতে হবে। এখন আমি বললাম না যে একটা ক্লাস নিতে যে এই জিনিসটা প্রবলেম হয়েছে, তাহলে এটা আমি কিভাবে শিখবো? এটা শেখার অনেকগুলো পার্ট আছে। আমার যে ইনস্টিটিউট আছে, ওই ইনস্টিটিউটে আমার যারা আরও কলিগস আছে, আমি কলিগসের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারি যে ভাই আজকে ক্লাসে তো এই প্রবলেমটা হয়েছিল, তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, আপনারা কি করতেন এই প্রবলেমের ক্ষেত্রে, বা আপনাদের এই প্রবলেম কখনো হয়েছিল কিনা, ঠিক আছে? এটা কলিগসদের কাছ থেকে বিভিন্ন হেল্প নিতে পারেন। আপনার যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে পারেন। আপনার যে এর আগে সুপারভাইজার ছিল তাদের সাথে আপনি এই বিষয়ে কথা বলতে পারেন। ওনারা যে পরামর্শগুলো দিবে, এর মধ্যে যে পরামর্শটা আপনার জন্য অ্যাপ্রুভ বা আপনি ভালো মনে করবেন, সেই পরামর্শটা রেগুলার প্র্যাকটিস করবেন আপনার প্রফেশনাল লাইফে। তার মানে আপনার টিচিং প্রফেশনে এই টাইপের সমস্যা আসলে আপনি কীভাবে সমস্যার সমাধান করবেন, ওইখান থেকে আপনাকে শিখে লাগবে। এই যে আপনি রেগুলার প্র্যাকটিস করতেছেন, এটাকে আমরা কি মডেলিং বলতেছি। আপনার কি এই বিষয়টা ক্লিয়ার কিনা, মডেলিং বিষয়টা? ইজ এনিওয়ান দেয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, ফাইন। তাহলে এখানে আমরা দেখেন একদম 1.1-এর যে প্যারাগ্রাফটা আছে, এটা প্রথম পড়বো আমরা। এটা আপনারা এইটুকু একটু দাগ দিয়ে দেন, ফার্স্ট দুইটা লাইন। হ্যাঁ, বলছে কি টু অ্যাচিভ হাই স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক পারফরমেন্স। আপনি যদি হাই স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারফরমেন্স অ্যাচিভ করতে চান, ইউ মাস্ট ফার্স্ট ডিটারমাইন হোয়াট দ্য স্ট্যান্ডার্ড মাইট বি। তাহলে আপনাকে প্রথম ডিটারমাইন করতে হবে এই কাজের স্ট্যান্ডার্ডটা কি, অ্যান্ড মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ডু দিস বাই মডেলিং। এবং এই স্ট্যান্ডার্ডটাকে আপনার ভিতরে ধারণ করার জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, রেগুলার মডেলিং করতে হবে, ঠিক আছে? এই দুইটা লাইন একটু মনে রাখেন। এরপরে আর এখান থেকে আর কিছু পড়তে হচ্ছে না, আমরা চলে যাব খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, ঠিক আছে? অ্যানালাইজ ইউর ইনস্টিটিউশনাল গোলস অ্যান্ড অবজেক্টিভ। আপনি আপনার ইনস্টিটিউশন, কারণ আমরা ট্রেনার হিসাবে অবশ্যই কোনো ইনস্টিটিউশনে কাজ করব, ঠিক আছে? তাহলে আপনি আপনার ইনস্টিটিউশনের গোল এবং অবজেক্টিভ অ্যানালাইজ করার জন্য কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিবেন, ঠিক আছে? এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো আপনি মাস্ট নো, পাশে একটু দাগ দিয়ে মাস্ট নো আকারে লিখে দেন যে
এগুলো কি আমাকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে কি কি বিষয় প্রায়োরিটি দিতে হবে জাস্ট একটু খেয়াল করেন। বলছে কি স্ট্র্যাটেজিক প্ল্যানটাকে আমাকে কি প্রায়োরিটি দিতে হবে, তারপর অপারেশনাল প্ল্যানটাকে আমার জানতে হবে, কোড অফ কন্ডাক্ট সম্পর্কে আমার জানতে হবে, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ক্লায়েন্ট রেসপন্সিভনেস জানতে হবে, তারপরে কি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন জানতে হবে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স জানতে হবে, প্রবলেম ম্যানেজমেন্ট জানতে হবে, মার্কেটিং অ্যান্ড কি ক্লায়েন্ট সার্ভিস জানতে হবে, কোয়ালিটি অ্যাসুরেন্স সম্পর্কে কি জানতে হবে। তাহলে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি এই প্রতিষ্ঠানের এই জিনিসগুলো সম্পর্কে আমার একটু খোঁজ খবর নিতে হবে, জানতে হবে। বলছে গোল অ্যান্ড অবজেক্টিভ মে বি রিলেটেড টু দ্য অল অ্যাসপেক্ট অফ ইনস্টিটিউশন অর জাস্ট সাম দে আর মে বি রিলেটেড টু। এই জিনিসগুলা কি কোনো প্রতিষ্ঠানের গোল সেট করার জন্য, অবজেক্টিভ সেট করার জন্য এই প্ল্যানগুলো জানা থাকা লাগবে। স্ট্র্যাটেজিক প্ল্যান, অপারেশনাল প্ল্যান, কোড অফ কন্ডাক্ট, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ক্লায়েন্ট রেসপন্সিভনেস, তারপরে কি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, পিপল ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ক্লায়েন্ট সার্ভিস, কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। এটুকু ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে এটা মাস্টও দিয়ে দিবেন। এরপরে দেখেন লাস্ট যে প্যারা, আমাদের প্যারার নাম হচ্ছে, পেজ নাম্বার হচ্ছে এটা কত, 7 পেজে আছে ফাইন্ড আউট দ্য গোল অ্যান্ড অবজেক্টিভ। ফাইন্ড আউট অ্যান্ড গোল অ্যান্ড অবজেক্টিভের ভিতরে 3 নাম্বার প্যারাটা, ঠিক আছে, এখানে একটা শব্দ আছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। এইটুকু প্যারা, এই প্যারাটা দাগ দিয়ে দেন, পাশে দাগ দিয়ে মাস্ট নো দিয়ে দেন, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। ওকে, তাহলে দেখেন ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর কাকে বলে। সিএসএফ পরীক্ষায় আসতে পারে সংজ্ঞা, সিএসএফ কাকে বলে। আপনি তো না পড়লে জীবনে উত্তর দিতে পারবেন না এটা। তাহলে সিএসএফ এর সংজ্ঞা, এই সিএসএফকে আবার কয়েকটা নামে ডাকা হয়, দেখেন এখানেই দিয়ে দেওয়া আছে। সিএসএফকে ডাকা হয় কি পারফরমেন্স ইন্ডিকেটর, কেপিআই। আবার ডাকা হয় কি মেজার্ড অফ পারফরমেন্স, এমওপি। তাহলে কেপিআই, এমওপি, সিএসএফ সবগুলো কিন্তু একই জিনিস। তাহলে এটা কাকে বলে দেখেন, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস আর দ্য এসেনশিয়ালস এরিয়া অফ অ্যাক্টিভিটি দ্যাট মাস্ট বি পারফর্মড ওয়েল ইফ ইউ আর টু অ্যাচিভ দ্য মিশন অবজেক্টিভ গোলস অফ ইউর ইনস্টিটিউশন অর প্রজেক্ট। তার মানে আপনি আপনার প্রজেক্টের মিশন, অবজেক্টিভ এবং গোলটাকে যদি মিট করতে চান, অ্যাচিভ করতে চান, তাহলে যে কাজগুলো, যে অ্যাক্টিভিটিগুলো আপনাকে অবশ্যই করতে হবে, যে এরিয়াতে আপনাকে অবশ্যই ডেভেলপমেন্ট করতে হবে, সেই এরিয়াকেই বলা হচ্ছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। ঠিক আছে, আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনার ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর অবশ্যই হবে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। এরপরে বাকিগুলো আপনার কি অবশ্যই সাকসেসের পার্ট, বাট কি ক্রিটিক্যাল সাকসেস পার্ট না। ক্লিয়ার তো? ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, তারপরে কি পারফরমেন্স ইন্ডিকেটর, মেজার্ড অফ কি পারফরমেন্স, এই সংজ্ঞা কিন্তু একই সংজ্ঞা। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞা যদি আসে জাস্ট এইটুকু দিলেই হবে। ওকে, তাহলে এটা আপনি মাস্ট নো দিয়ে দেন, শুধুমাত্র এই প্যারাটা মাস্ট নো দিয়ে দেন। ওকে, এখানে আর আমাদের তেমন একটা পড়া নেই। ঠিক আছে, এই পেজটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, এটাও আমাদের কখনো ইম্পর্টেন্ট না। স্ট্র্যাটেজিক প্ল্যানটা বাদ, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই এখানে। এরপরে আমরা বের করব পেজ নাম্বার 10 নাম্বার পেজ। ঠিক আছে, 10 নাম্বার পেজে বলা হচ্ছে ইনস্টিটিউশন স্ট্র্যাটেজিক প্ল্যান ইজ সাপোর্টেড বাই কোয়ালিটি প্ল্যান। তার মানে ইনস্টিটিউশনের যে স্ট্র্যাটেজিক প্ল্যানটা আছে, এই প্ল্যানটা কি সাপোর্ট করে কে কোয়ালিটি প্ল্যানের দিকে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ টাইপিক্যাল কোয়ালিটি প্ল্যান। তাহলে একটা কোয়ালিটি প্ল্যানের কম্পোনেন্টগুলো কী কী, এটাও পাশে লিখে দেন, শুড নো, পড়তে হবে আপনাকে এটা। কম্পোনেন্ট অফ কোয়ালিটি প্ল্যান কি বলছে, কোয়ালিটি অবজেক্টিভ অ্যান্ড পলিসি, organizational chart, authorization and responsibility, critical success factor, method of measurement, frequency and method of quality control, inspection, audit and review procedure। এই যে উপাদানগুলো বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কি কম্পোনেন্ট অফ কোয়ালিটি কি প্ল্যান। তারপর রিসার্চ ইউর ইনস্টিটিউশন কোয়ালিটি প্ল্যান টু আইডেন্টিফাইড। আপনার প্রতিষ্ঠানের যে কোয়ালিটি প্ল্যানটা আছে এটাকে কি রিসার্চ করে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে।
তাহলে কোয়ালিটি ভিশন অ্যান্ড অবজেক্টিভ সেট আপ করতে হবে, অথরাইজেশন অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলোকে স্পেসিফাই করতে হবে, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, মেথড অফ মেজারমেন্ট অফ কোয়ালিটি প্ল্যানগুলোকে আইডেন্টিফাইড করতে হবে। ওকে, এরপরে দেখেন ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হচ্ছে মডেলিং প্রফেশনাল টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজিস। ঠিক আছে, ওই পেজেই নিচের দিকে দেখেন আরেকটা প্যারা আছে, মডেলিং প্রফেশনাল টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজিস। এখানে বলছে দ্য প্রফেশনাল টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস ইন হুইচ ইউ মে নিড টু বিকম মোর প্রফিশিয়েন্স ক্যান ইনক্লুড, কীভাবে আপনি প্রফিশিয়েন্ট হতে পারেন কোন কোন জিনিসের উপর বেস করে। এখানে কয়েকটা টার্ম বলা হয়েছে। এক নম্বর হচ্ছে কি টেকনিক্স ফর দ্য ইনিশিয়েটিং অ্যাকশন, মানে আমার শুরুটা কিভাবে হবে, টেকনিক্স ফর ইনিশিয়েটিং অ্যাকশন অ্যান্ড ডিরেক্টিং দ্য ডিসিশন মেকিং, স্ট্র্যাটেজিস ফর দ্য প্রেজেন্টিং অফ কনফিডেন্ট অ্যান্ড অ্যাসিউর দ্য ম্যানার অফ চ্যালেঞ্জিং সিচুয়েশন। ঠিক আছে, খুব স্বাভাবিক, এটাই কিন্তু এতক্ষণ আমি বললাম যে চ্যালেঞ্জিং সিচুয়েশন আপনাকে কি করতে হবে, এটা তো আপনাকে রেগুলার শিখতে হবে, কারণ প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। ওই সকল চ্যালেঞ্জিং সিচুয়েশনে আপনার কনফিডেন্ট কিভাবে কাজ করবে, আপনি আসলে কিভাবে এই চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করবেন, এটা কি আপনার এই মডেলিংটার ভিতরেই কি, যত বেশি মডেলিং করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি কি আপনি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবেন। মেনটেন দ্য ইথিক্যাল প্র্যাকটিস ইন দ্য ফেস অফ অপোজিশন, আপনাকে যার সাথে আপনি এই জিনিসগুলো হ্যান্ডেল করতেছেন একেবারে হালুম তালুম বুঝাই দিলে হবে না। হ্যাঁ, আপনাকে যুক্তির সাথে স্পেসিফিকভাবে কারণগুলো কি বুঝাই দিতে হবে। তারপর মডেলিং বিহেভিয়ারিয়াল অ্যান্ড পার্সোনাল প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ডস, আপনার মডেলিং বিহেভিয়ারাল এবং পার্সোনাল প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। মোটিভেশন স্ট্র্যাটেজিস, মোটিভেশন ক্ষেত্রেও কি, অর্থাৎ আপনি যে মডেলিং করবেন এই ক্ষেত্রে কিভাবে নিজেকে মোটিভেটেড করতে হবে, কিভাবে আপনার ক্লায়েন্টদের মোটিভেটেড করতে হবে, এই স্ট্র্যাটেজিগুলোও কি জানা থাকা লাগবে। টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট না থাকলে কিচ্ছু হচ্ছে না। স্ট্র্যাটেজিক্স অ্যান্ড অ্যাকনলেজমেন্ট ফর দ্য কি রেসপেক্টিং দ্য অ্যাটিটিউড অ্যান্ড বিলিভস অফ আদার। ঠিক আছে, অন্যের বিশ্বাস, অন্যের ইয়াটাকে কী করতে হবে, রেসপেক্ট করতে হবে। টেকনিক্স ফর দ্য প্রমোটিং অ্যাক্টিভ পার্টিসিপেশন। ঠিক আছে, আপনাকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হওয়ার জন্য, মানে উদ্যমী কর্মী হওয়ার জন্য বিভিন্ন রকম টেকনিক্স কী করতে হবে, অবলম্বন করতে হবে। ঠিক আছে, এর ভিতরে একটা কমন টেকনিক দিছে যে আপনি যদি একজন ভালো কর্মী হতে চান, নিজেকে ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই কি আপনার একটা সেলফ চেকলিস্ট থাকা উচিত। এই চেকলিস্টটা আপনি কয়েকদিন পর পর, সপ্তাহে একবার বা মাসে একবার মিলিয়ে দেখতে পারেন। যেরকম একটা চেকলিস্ট, এরকম একটা এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া আছে, বাট এটা আপনার জন্য প্রযোজ্য না। আপনি আপনার মতো করে কি একটা চেকলিস্ট দিবেন, দিয়ে যে আপনি এই সপ্তাহে কয়টা ক্লাস নিয়েছেন, কোন ক্লাসে কী কী কোনো প্রবলেম হয়েছে কিনা, প্রবলেমগুলোকে সলভ করতে পেরেছিলেন কিনা, এইভাবে কি আপনি একটা চেকলিস্ট তৈরি করে নেবেন আপনার মতো করে। ওই চেকলিস্ট আপনি চাইলে কি ফলো করতে পারেন টু ডেভেলপ ইউর প্রফেশনাল টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস। ঠিক আছে, এক্সাম্পল অফ মডেলিংয়ের এক্সাম্পলটা এইভাবে বলছে, অ্যান ইফেক্টিভ ওয়ে টু অ্যাড্রেস দ্য, মডেলিংয়ের এক্সাম্পলটাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটাও শুড নো। আর এতক্ষণ আমরা যে পড়লাম টেকনিক, এটাও কি শুড নো। ঠিক আছে, অ্যান ইফেক্টিভ ওয়ে টু অ্যাড্রেস দ্য পারফরমেন্স। ঠিক আছে, মডেলিংটা কোথায় দেওয়া আছে, এক্সাম্পল অফ মডেলিং দেখেন 11 নম্বর পেজে দেওয়া আছে, এক্সাম্পল অফ মডেলিং। অ্যান ইফেক্টিভ ওয়ে টু অ্যাড্রেসিং পারফরমেন্স ইস্যু ইজ টু, তাহলে আপনি যদি আপনার পারফরমেন্স ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে চান, তাহলে এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আইডেন্টিফাই স্ট্র্যাটেজিক দ্যাট ওয়ার্ক, ঠিক আছে, ওই ওয়ার্কের স্ট্র্যাটেজিগুলো বের করতে হবে। মডেল দিস স্ট্র্যাটেজিক, এবং এই স্ট্র্যাটেজিগুলোকে রেগুলার কি প্র্যাকটিসে আনতে হবে। অ্যান্ড স্ট্র্যাটেজিস দ্যাট ওয়ার্ক মে কাম ফ্রম, এই যে আপনি বললেন আইডেন্টিফাই স্ট্র্যাটেজিক, এই স্ট্র্যাটেজিগুলো আসবে কোথা থেকে, বিভিন্ন রকম টেকনিক্স, বিভিন্ন রকম জিনিসগুলো আসবে কোথা থেকে, এগুলো বিভিন্ন বই থেকে আসবে, ট্রেনিং কোর্স থেকে আসবে, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স করছেন, ট্রেনিং কোর্স থেকে আসবে, তারপরে কি বিভিন্ন আপনার কলিগের কাছ থেকে আসবে, তারপর আপনার বিভিন্ন পার্টিসিপেন্ট নেটওয়ার্কের কাছ থেকে আসবে, এক্সপার্টদের কাছ থেকে আনতে পারেন, ওপেন অনগোয়িং কমিউনিকেশনের মাধ্যমেও কি নিয়ে আসতে পারেন এই জিনিসগুলা। তাহলে আপনাকে স্ট্র্যাটেজিক ডেভেলপ করতে হবে, স্ট্র্যাটেজিকটা প্র্যাকটিস করতে হবে। এই স্ট্র্যাটেজিগুলো আসবে আবার এই জায়গাগুলো থেকে। আপনি একটা প্রবলেমে পড়ছেন, এটা বই থেকে আপনি সমাধান করতে পারেন। আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনি প্রিভিয়াস এর আগে যে ট্রেনিং কোর্স করেছিলেন, ওই ট্রেনিং কোর্সের কোনো একটা জায়গা থেকে এই প্রবলেমের সমাধান করতে পারেন। তারপরে কি আপনার কলিগসদের কাছ থেকে হেল্প নিতে পারেন।
তারপরে কি আপনার প্র্যাকটিস করতে পারেন, আপনার যে পার্টিসিপেন্ট আছে, পার্টিসিপেশন, বিভিন্ন নেটওয়ার্কে আমরা ইনভলভ আছি, ওই সকল নেটওয়ার্ক থেকেও আমরা কি সমাধান নিতে পারি, এক্সপার্টদের কাছ থেকে নিতে পারি, ওপেন অনগোয়িং কমিউনিকেশন অফ কলিগসের কাছ থেকে কি নিতে পারি। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে 5 স্টেপ প্রসেস মডেলিং। এটা মাস্ট নো পড়বেন। মডেলিংয়ের 5টা স্টেপ আছে। প্রথম হচ্ছে কি সিলেক্ট এ মডেল অফ এক্সিলেন্স। আপনাকে আগে কি মডেলিংটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে অবজার্ভ অ্যান্ড আইডিয়ালি রেকর্ড অফ মডেলিং। ঠিক আছে, এরপর অবজার্ভ করতে হবে, আইডিয়ালি রেকর্ড করতে হবে মডেলিং। আপনি যে মডেলিংটা করতেছেন এটা রেকর্ড করে নিজে নিজে দেখতে হবে। তারপরে কি প্র্যাকটিস দ্য স্কিল আনটিল দ্য সেম সেট অফ রেসপন্স ইজ রিসিভ। ঠিক আছে, আপনাকে একটা কি যে কোনো আপনার যে কাউকে ভালো লাগে তার মডেলিংটাকে কি করতে হবে, সিলেক্ট করলেন। এরপরে সেই মডেলিংয়ের ভিডিও যদি থাকে সেই ভিডিওটা দেখলেন, অথবা কি আপনি নিজে মডেলিং করে দেখলেন, অথবা কি আপনার কোনো পছন্দের টিচার তার ভিডিওটা আপনি দেখলেন, দেখে কি করবেন, প্র্যাকটিস করতে হবে যেন তার মতো রেগুলার আপনি করতে পারেন। এখন একদিনে তো হবে না, রেগুলার প্র্যাকটিস করলে তার মতো হয়ে যাবে। ইউজিং ভিডিও অ্যান্ড আদার মিডিয়াম টেস্ট ইউর স্কিল অ্যাগেনস্ট দ্য মডেল। আপনি নিজের মডেলিংটাকে ভিডিও করবেন, ভিডিও করে আপনি যাকে আইডল মানতেছেন, ঠিক আছে, তার ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন আসলে কিভাবে কতটুকু হচ্ছে। ঠিক আছে, টিচ দ্য স্কিল টু সামওয়ান এলস। টিচ দ্য স্কিল টু সামওয়ান। দেখেন, কোনো জিনিস শেখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শিক্ষা দেওয়া। আপনি যদি কোনো জিনিস কাউকে শিখান, ঠিক আছে, ওনার এই জিনিসটা ভালো করে বুঝুক না বুঝুক, কিন্তু আপনি বুঝে যাবেন কোথায় কোথায় আপনার ঘাটতি আছে। এই জন্যই বলা হয় যে একমাত্র বিদ্যার ক্ষেত্রে যতই করিবে দান ততই যাবে বেড়ে। ঠিক আছে, আর আমরা এই জিনিসটার ক্ষেত্রে সব সময় স্কুল কলেজে একটা কি চাপা চাপা ভাব রেখেই দিতাম। ঠিক আছে, আমি চিন্তা করতাম এই জিনিসটা আমি শিখছি, এটা আমার বন্ধু বান্ধব আর কাউকে বলা যাবে না, যদি বলি তাহলে ওরা আর আমরা তো সমান মার্কস পেয়ে যাব। ঠিক আছে, এক সময় আমার ভিতরে রাখতে রাখতেই কি হয়ে গেছে, এভাবে ধ্বংস হয়ে গেছে। দেখেন, এরকম করে কিন্তু অনেক ট্রেডিশনাল মেডিসিন, ট্রেডিশনাল ট্রিটমেন্ট আমাদের ভিতর থেকে উঠে গেছে। ঠিক আছে, আগে অনেক মুরব্বি ছিল, অনেক মানুষ ছিল যারা কি এই অনেক গাছের গুণাগুণ জানতো, অনেক ট্রেডিশনাল চিকিৎসা জানতো। ঠিক আছে, বাট তারা কি করে নাই, এটা আর কখনো কি ডুপ্লিকেশন তৈরি করে নাই। ঠিক আছে, ডুপ্লিকেশন তৈরি না করার কারণে দেখা যাচ্ছে অনেক জ্ঞান তারা যখন মরে গেছে এগুলো কি তাদের সাথেই গায়েব হয়ে গেছে। এখন নতুন যারা এটা আবিষ্কার করতেছে তাদের অনেক সময় লাগতেছে। ঠিক আছে, সো আপনি একটা জিনিস জানেন, কেউ আপনার কাছে হেল্প চাইছে, আপনি তাকে হেল্প করেন নাই, আপনি এটা মনে রাখবেন যে এই জ্ঞানটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে কাজে লাগার সম্ভাবনা খুবই কম। আপনি প্রয়োজনের সময় এটা ভুলে যাবেন। ঠিক আছে, এই জন্য আপনি যেখানেই কিপটামি করেন, ঠিক আছে, কিপটামি করলে আপনার ধন বাড়বে, কিন্তু কিপটামি করলে আপনার জ্ঞান কমবে। ঠিক আছে, সো আমরা যদি কোনো কিছু জানি, আমাদের সাথে যারা লার্নার আছে, অ্যাজ ফর এক্সাম্পল আপনাদের হয়তো একটা গ্রুপ আপনারা ক্রিয়েট করেছেন। এখন এই গ্রুপে জানি না কতটা অ্যাক্টিভ গ্রুপ, ঠিক আছে, বাট গ্রুপে যদি কেউ তার কোনো সমস্যার কথা বলে, যে এই জিনিসটা ভালো পারেন তার উচিত চুপচাপ বসে না থেকে ওনাকে পার্সোনালি হোক, গ্রুপে হোক, কোনো না কোনোভাবে হেল্প করা। ঠিক আছে, অ্যাজ এ ম্যান হিসাবে আপনার সামনে কেউ সাহায্য চাইলো পাইলো না, ঠিক আছে, মনে রাখবেন এই কাজটা যদি আপনি জেনে থাকেন তাহলে এটা আপনার জীবনে খুবই কম উপকারে লাগার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাই আপনাদের সহজভাবে বলি, বি কেয়ারফুল। কখনো কি কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না যে আমি যদি এটা ওকে বলি ও তো পাস করে যাবে, আমি কি ফেল করি কি না। কেউ যদি আপনার হেল্পে পাস করে আপনার সমস্যা কি। অনেকের মধ্যে এই টাইপের মেন্টালিটি আছে। মানে বাস্তব কথা আমি যদি বলি, মানে কেন যেন আমি এটা মেয়েদের মধ্যে এই পিয়াগুলা বেশি দেখছি, সব মেয়ের ক্ষেত্রে না, বাট কিছু কিছু ক্ষেত্রে আছে। অনেক মেয়ে অনেক হেল্পফুল, বাট কিছু কিছু ক্ষেত্রে আছে। ওকে, ফাইন। তাহলে এখানে ফর একটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে কি, ইফ ইউ উড লাইক টু বি মোর কনফিডেন্ট ইন এ ট্রেনিং রুম সিচুয়েশন, you could observe a colleagues who deals with this situation well. তার মানে আপনি যদি কোনো খারাপ সিচুয়েশনে পড়েন তাহলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে এই টাইপের সিচুয়েশন আপনার কলিগসরা কী করতেছে।
হাউ ডো দে রেসপন্স, তারা কিভাবে রেসপন্স করতেছে, হোয়াট ডো দে সে, তারা কি বলতেছে, হোয়াট ইজ দেয়ার বডি ল্যাঙ্গুয়েজ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল, তাদের ক্লাসে যখন যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কেমন, হাউ ডো আদার্স রেসপন্স অফ দেম, এই বিষয়ে অন্য অন্যদের কী রেসপন্স আছে। মানে বিভিন্ন মানুষের কাছে আপনাকে শিখতে হবে। সহজ কথা, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আপনি যতদিন ছাত্র থাকবেন ততদিনই সবুজ থাকবেন, ততদিনই কি ঝরে পড়ার সম্ভাবনা কম থাকবে। যখন আপনার ভিতরে ছাত্রত্ব চলে যাবে তখন আপনি পেকে যাবেন, আর পেকে গেলে ঝরে যাবেন। ঠিক আছে, তাই ছাত্র থাকেন, সবুজ থাকেন, গাছেই থাকেন। ওকে ফাইন, এইখানে আমাদের ইম্পর্টেন্ট টপিকস এই দুইটাই, একটা হচ্ছে এক্সাম্পল অফ মডেলিং, আর একটা হচ্ছে কি 5 স্টেপস ফর প্রসেস মডেলিং। 5 স্টেপস অফ প্রসেসটা হচ্ছে কি মাস্ট নো, আর এক্সাম্পল অফ মডেলিং হচ্ছে শুড নো। আচ্ছা, এরপরে আমাদের ইম্পর্টেন্ট পড়া এই সাইডে নাই, একেবারে লাস্টের দিকে এখানে একটা আছে, বলছে কি ওয়ার্ক ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কি রিকোয়ারমেন্টস, মানে কিভাবে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি কাজটা করবেন। অর্গানাইজেশনাল লিগ্যাল রিকোয়ারমেন্টস মে ইনক্লুড, এখানে অনেকগুলো রিকোয়ারমেন্টস দিয়েছে, আপনি এর ভিতর থেকে কি বা কয়েকটা রিকোয়ারমেন্টস আপনার মতো করে পড়বেন। একবার দুইবার রিডিং পড়লেও কি হবে, এটা নিশ্চিত থাকেন কয়েকটা মনে থাকবে আপনার। এখানে কাস্টমার কমপ্লেইন্টস আছে, রিস্ক আইডেন্টিফিকেশন আছে, কোয়ালিটি অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি আছে, ক্লায়েন্ট সিলেকশন আছে, এনরোল অ্যান্ড ইন্ট্রোডিউস অ্যান্ড ওরিয়েন্টেশন আছে, স্টাফ রিক্রুটমেন্ট আছে, অ্যাভেলেবল ফর পলিসি অ্যান্ড প্রসিডিউর টু অল পার্সোনেলস, collaboration with partnership agreements, confidentiality and privacy requirements, ethical standard, তারপরে কি ডিফাইন্ড রিসোর্স প্যারামিটার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম। এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি পার্ট অফ কি অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট। এই জিনিসগুলো সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া থাকা লাগবে। তাহলে আপনি যদি একবার রিডিং পড়েন, আপনি এটা বলতে পারবেন না যে কাস্টমার কমপ্লেইন সম্পর্কে জানতে হবে, রিস্ক আইডেন্টিফিকেশন সম্পর্কে জানতে হবে, ফাইন্যান্স ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে, ক্লায়েন্ট সিলেকশন সম্পর্কে জানতে হবে, স্টাফ রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে হবে, আমরা যদি কারোর সাথে পার্টনারশিপ করি, কোলাবোরেশন করি, তার সম্পর্কে জানতে হবে, কনফিডেন্সিয়ালিটি বা প্রাইভেসি রিলেটেড বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা কীরকম আছে। কয়েকটা রিডিং করলে পারা যাবে। ঠিক আছে, এটা শূন্য দিয়ে দিবেন। ওকে ফাইন, নেক্সট ওয়ান আমাদের চলে যাব আমরা সিভিএলএম 2, সরি সিভিএলএম 2 না তো, মানে ইনফরমেশন শিট 2। আচ্ছা, ইনফরমেশন শিটের 2ও খুব একটা বেশি জিনিস আমাদের এখানে পড়ার নাই। আপনারা পেজ নাম্বার বের করেন, কত 20 নাম্বার পেজ, 20 নাম্বার পেজ নাম্বার 20। ইনফরমেশন শিট 2তে আছে ডিটারমাইন পার্সোনাল ডেভেলপমেন্ট নিডস। আপনি যদি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চান, আপনার কী কী বিষয়গুলো ইম্পর্টেন্ট লাগবে। ঠিক আছে, তাহলে কি কি বলছে, আইডেন্টিফাই ইউর ডেভেলপমেন্ট নিডস টু বি চ্যালেঞ্জ। হ্যাঁ, মেন কথা আপনার ডেভেলপমেন্টের জন্য কি কি লাগবে এটা আইডেন্টিফাইড করাটাও কি একটা চ্যালেঞ্জের বিষয়। ঠিক আছে, এখানে 2.1-এর যে প্যারাগ্রাফটা দেওয়া আছে, সেই প্যারাগ্রাফের হাইলাইটিং পয়েন্টটা কি বলছে, যে অ্যাসেসিং পার্সোনাল স্কিল নলেজ অ্যাগেন্স্ট দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি অ্যান্ড আদার রিলেভেন্ট ব্রাঞ্চমার্ক টু ডিটারমাইন দ্য ডেভেলপমেন্ট নিডস অ্যান্ড প্রায়োরিটিস। আপনি যখন ডিটারমাইন করবেন যে আপনার আসলে কোন কোন জায়গায় ডেভেলপমেন্ট করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটা আগে ডিটারমাইন করতে হবে এবং প্রায়োরিটি বেস কাজ করতে হবে। যেটা বেশি দরকার সেটা আগে, যেটা কম দরকার সেটা কি পরে করতে হবে। তাহলে ইউ মাস্ট, এখানে একটা মানে পয়েন্ট করে 3টা জিনিস দেওয়া আছে। ইউ মাস্ট অলসো কিপ ট্র্যাক অফ দ্য চেঞ্জ অকারিং। ঠিক আছে, কি আছে, ভোকেশনাল এডুকেশনাল ইন্ডাস্ট্রি ট্রেনিং পলিসি অ্যান্ড আদার অপারেশনাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, আপনাকে চেঞ্জ হতেই হবে। যদি আপনি ভোকেশনাল এডুকেশনাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ট্রেনিং পলিসিতে কাজ করেন এবং কি অপারেশনাল এনভায়রনমেন্ট রিলেটেড কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, চেঞ্জ হতেই হবে। ঠিক আছে, তাহলে এই 3টা ইন্ডাস্ট্রির জন্য আপনাকে চেঞ্জ একেবারে বাধ্যতামূলক। আচ্ছা, এখানে আসলে কি খুব বেশি ইম্পর্টেন্ট পড়ার জন্য নাই, জাস্ট পার্সোনাল নিডগুলো কী কী এখানে দেখেন। বলছে যে টু স্টে কারেন্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নিউ মেথোডোলজি, হ্যাঁ, ইন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট,
প্রফেশনালস মে নিড টু আপডেট ইউর কোয়ালিফিকেশন। ঠিক আছে, লাস্ট যে প্যারাটা আমরা পড়তেছি, প্যারাটার উদ্দেশ্য কি? প্যারাটার উদ্দেশ্য হচ্ছে টু স্টে কারেন্ট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এ নিউ মেথোডোলজি। ঠিক আছে, আমরা আমাদের যে কারেন্ট এবং নিউ মেথোডোলজিতে যদি স্ট্রে করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট দুই ক্ষেত্রেই। তাহলে অবশ্যই প্রফেশনাল মে নিড টু আপডেট দেয়ার কোয়ালিফিকেশন। আপনাকে রেগুলার আপনার কোয়ালিফিকেশন আপডেট করতে হবে। ঠিক আছে, আপনি লেভেল 2 করছেন, লেভেল 3 করছেন, লেভেল 4 করতেছেন, লেভেল 5 করতে হবে। আপনি রেগুলার কি করতে হবে? আপনার প্রফেশনাল বেসমেন্টটাকে আপডেট করতে হবে, আপগ্রেড করতে হবে। ঠিক আছে, টাইপিক্যালি জব ফাংশন ফর দ্য প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড অ্যাসেসর আর শোন বিলো। দেখেন জব ফাংশনের ভিতর কি কি আছে? ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটিং। দেখেন, আপনি যখন ট্রেনার হিসেবে কাজ করতেছেন তখন আপনি ট্রেনিং দিচ্ছেন, আপনি যখন অ্যাসেসর হিসেবে কাজ করতেছেন তখন আপনি ফ্যাসিলিটিং দিচ্ছেন, তাই না? ফ্যাসিলিটি দিচ্ছেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার জব ফাংশন। এখানে আপনার অনেকগুলো স্কিল লাগবে। সেই স্কিলগুলোর ভিতরে আছে কি? ক্রিয়েটিং লার্নিং স্ট্র্যাটেজিস অ্যান্ড ম্যাটেরিয়ালস। আপনার ম্যাটেরিয়ালস লাগবে, লার্নিং স্ট্র্যাটেজি লাগবে, প্ল্যানিং লাগবে, ডেলিভারি কম্পিটেন্সি লাগবে, তারপর কি কাস্টমাইজিং প্রোগ্রামটাকে কাস্টমাইজিং করতে জানতে হবে। ট্রিটিং অল পার্টিসিপেন্ট, ঠিক আছে, ইকুইটি, প্রত্যেকটা পার্টিসিপেন্টকে ইকুয়ালভাবে কী করতে হবে? জাস্টিফাইড করতে হবে। এই জিনিসগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটিংয়ে ভালো করবেন। অ্যাসেসিং, যখন আপনি অ্যাসেসমেন্ট করতেছেন তখন কি ডেভেলপমেন্ট করতে হবে আপনার কোন কোন সেক্টরে? ডেভেলপমেন্ট করতে হবে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড টুলসের ক্ষেত্রে, ডেলিভারি কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, অ্যাপ্লাইং অ্যাসেসমেন্ট প্রিন্সিপাল অ্যান্ড ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফেয়ারনেস। মানে মেন কথা 4টা প্রিন্সিপাল যে আমরা পড়ছি, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফেয়ারনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এগুলো অ্যাপ্লাই করতে হবে অ্যাসেসমেন্টের সময়। রেকর্ড কিপিং করতে হবে, রেকর্ড কিপিং আমরা লাস্ট ক্লাসে পড়ছি, রেকর্ড কিপিং করতে হবে, রেকর্ড কিপিং অফ প্রায়র লার্নিং অ্যান্ড কারেন্ট কম্পিটেন্সি। ঠিক আছে, রিকগনাইজেশন প্রায়র লার্নিং অ্যান্ড কারেন্ট কম্পিটেন্সি, মানে আরপিএলটা করতে হবে, তারপর অ্যাসেসমেন্ট ভ্যালিডেশন করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে কি আপনার স্কিল জানা থাকতে হবে আপনি যদি অ্যাসেসমেন্টটাকে রেগুলার কী করতে চান? আপগ্রেড করতে চান। বিল্ডিং রিলেশনশিপ, আপনার আশেপাশের মানুষের সাথে আপনার রিলেশনশিপটা যদি বাড়াতে চান তাহলে নেটওয়ার্কিং অ্যান্ড শেয়ারিং আইডিয়াস, তারপর কি মেন্টরিং অ্যান্ড পেয়ারিং রিভিউ, ইউজিং দ্য টেকনোলজি সাচ অ্যাস ইন্টারনেট টু পার্টিসিপেন্ট ওয়েব ফোরাম। বিভিন্ন রকম ইন্টারনেট ফোরাম আছে, এদের মধ্যে কী করা যায়? রিলেশনশিপ বিল্ড আপ করা যায়। কমিউনিকেশন অ্যান্ড টিম ওয়ার্ক, ঠিক আছে, কমিউনিকেশনের মাধ্যমে, টিম ওয়ার্কের স্কিলের মাধ্যমে কী করা যায়? রিলেশনশিপ বিল্ড। মার্কেটিং অ্যান্ড প্রমোটিং, আপনি যদি মার্কেটিং ক্ষেত্রে জবটা যদি হয় মার্কেটিং অ্যান্ড প্রমোটিং, তাহলে আপনার যে স্কিলগুলো থাকা লাগবে, ঠিক আছে, এটা আপনি শূন্য দিয়ে দিবেন। এইখানে জব ফাংশন দেওয়া আছে, ওই জব ফাংশনটা প্রপারলি করার জন্য যে স্কিলগুলো লাগবে আপনি 2-3টা করে স্কিল মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে দেখেন 2.2 নাম্বার দেওয়া আছে যে প্যারাটা, এখানে দেওয়া আছে আইডেন্টিফাইং ফিডব্যাক ফ্রম দ্য কলিগস। হ্যাঁ, কলিগসের কাছ থেকে কিভাবে ফিডব্যাক নিতে হবে, কী টাইপের ফিডব্যাক নিতে হবে। ক্লায়েন্ট অ্যান্ড পার্সোনাল লার্নিং নিড টু দ্য প্রফেশনাল ডেভেলপমেন্ট, তার মানে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনার ক্লায়েন্ট এবং কলিগসের কাছ থেকে কিভাবে ফিডব্যাক নিতে হয় এটারও কিছু বিষয় আমাকে জানতে হবে। ঠিক আছে, এখানে কি ফিডব্যাক মে ইনক্লুড, এইটুকু পর্যন্ত আপনি মনে রাখেন। তার আগের একটা লাইন আমরা পড়ে নেই, ফিডব্যাক ফ্রম দ্য কলিগস অ্যান্ড ক্লায়েন্টস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল রিসোর্স ফর ইউ। তার মানে আপনি যদি আপনার পার্সোনাল প্রফেশনাল লেভেলটাকে ডেভেলপ করতে চান তাহলে ভেরি মাচ ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে কি ফিডব্যাক নেওয়া কলিগস এবং ক্লায়েন্টের কাছ থেকে। When identified your personal learning needs of area in which you can develop future and fresh eyes other can help, মেন কথা হচ্ছে কি আপনি যেটা আপনার ভিতরে দেখতেছেন অন্য মানুষ নতুনভাবে দেখতেছে, তার চোখে অন্য কিছু ধরা পড়বে। ঠিক আছে, এই জন্য ক্লায়েন্টদের ক্ষেত্রে এবং যারা আপনার কলিগস তাদের কাছ থেকে ফিডব্যাক পাওয়াটা ইম্পর্ট্যান্ট। এখানে কি কি জিনিস ইনক্লুড থাকতে হবে ফিডব্যাকে? একটা হচ্ছে ফর্মাল অর ইনফর্মাল প্রফেশনাল কি বলছে অ্যাপ্রাইজাল। হ্যাঁ,
তাহলে এখানে আপনার ফর্মাল এবং ইনফর্মাল প্রফেশনাল অ্যাপ্রাইজাল থাকতে হবে। অবটেইনিং কমেন্টস ফ্রম দ্য সুপারভাইজার অ্যান্ড কলিগস, সুপারভাইজার এবং কলিগসের কাছ থেকেও বিভিন্ন কমেন্ট নেওয়া যেতে পারে। অবটেইনিং কমেন্টস ফ্রম ক্লায়েন্টসের কাছ থেকে নেওয়া যেতে পারে। ইউজিং পার্সোনাল রিফ্লেকটিভ বিহেভিয়ারাল স্ট্র্যাটেজিস, আমি আমার নিজের পার্সোনাল বিহেভ সম্পর্কেও কি স্ট্র্যাটেজিকভাবে জানতে পারি। অ্যাপ্লাইং রুটিন অর্গানাইজেশনাল মেথড ফর মনিটরিং সার্ভিস ডেলিভারি, ঠিক আছে? তাহলে আমার সার্ভিসটার ডেলিভারিটা মনিটরিংয়ের মাধ্যমে আমি বুঝতে পারি যে আমার আসলে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। আচ্ছা, ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেন্ডস ইম্প্যাক্ট অন প্রফেশনাল প্র্যাকটিস। ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেন্ডস প্রফেশনাল প্র্যাকটিসের ক্ষেত্রে কীভাবে ইম্প্যাক্ট ফেলে, এখানে মূল বিষয়টা হচ্ছে নিচে দেখেন, ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেন্ডস মে ইনক্লুড, ডেভেলপমেন্টসের মধ্যে কী কী আছে? নিউ রিভাইজ ট্রেনিং প্যাকেজ, হ্যাঁ, আপনি যদি আপনার নিজেকে প্রফেশনালি ডেভেলপ করতে চান তাহলে আপনাকে নতুন অথবা আগে করেছেন এরকম ট্রেনিং প্যাকেজগুলা কী করতে হবে? রিভাইজ করতে হবে, ঠিক আছে? ফর আপনার টেকনিক্যাল ডেভেলপমেন্টের জন্য, কারেন্ট কম্পিটেন্সি যাচাই করার জন্য, এরিয়া অফ এক্সপার্টিসটা বোঝার জন্য। রেগুলেটরি চেঞ্জ ইন ভোকেশনাল এরিয়া অফ কম্পিটেন্সি, ঠিক আছে? আপনার ভোকেশনাল এরিয়া মানে আপনার যে দক্ষতা আছে, ভোকেশনাল এরিয়াতে আপনার যে দক্ষতা আছে তার রেগুলার কি মানে রেগুলেটরি চেঞ্জ বলতে আমরা বোঝাচ্ছি যে আমার যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করা আছে ওই স্ট্যান্ডার্ডের উপর বেস করে আমাকে রেগুলার কী করতে হবে? ইমপ্রুভ করতে হবে, চেঞ্জ করতে হবে। নিউ ডেভেলপমেন্ট ডাইমেনশন টেন্স অ্যান্ড কি ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে? নিউ ডেভেলপমেন্ট সব সময় যেহেতু আমাদের নলেজগুলো রেগুলার আপগ্রেডেড হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলাটা শিখতে হবে। পলিসি চেঞ্জ অফ ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিং, ঠিক আছে? আমরা কি ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিংয়ের পলিসিগুলোও কী করতে হবে? চেঞ্জ করতে হবে ফর ডেভেলপমেন্ট, ঠিক আছে? এখানে একটা মূল বিষয়টা মনে রাখতে হবে যে আমি তো ডেভেলপমেন্ট করতেই চাচ্ছি, বাট ডেভেলপমেন্ট করার জন্য শুধু আমি ডেভেলপমেন্ট করতে চাচ্ছি এটা বললে হবে না। ডেভেলপমেন্ট করার জন্য আমাকে কিছু কাজের সাথে যেতে হবে। কাজগুলোর ভিতরে কি? আমি বিভিন্ন রকম ট্রেনিং করেই তো কী করছি? কম্পিটেন্সি অর্জন করেছি। তাহলে এই প্রিভিয়াস ট্রেনিংগুলো আমি একবার রিভিউ করতে পারি, ঠিক আছে? তারপরে আমি যতটুকু শিখলাম এটাকে আমি আবারও কি কারেন্ট কম্পিটেন্সি যাচাই করতে পারি, ঠিক আছে? তারপরে কি নতুন নতুন যে ট্রেনিংগুলো আসবে, হ্যাঁ, কারেন্ট এই যেমন এখন আপনারা কি লেভেল 4-এ করতেছেন, বিভিন্ন রকম সিভিএলএম পড়তেছেন। আমরা কিন্তু জানি অলরেডি আমাদের সিভিএলএম আপগ্রেড হয়ে গেছে, চেঞ্জ হয়ে যেতে পারে যে কোনো সময়, হ্যাঁ? তাহলে আমরা যখন চেঞ্জ হয়ে যাব তখন আমরা কি এই পুরান সিভিএলএমগুলাই পড়বো? এই পুরান নিয়ম নীতিগুলাই থাকবে না, কিন্তু আমাদের সাথে সাথে কী করতে হবে? যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জের সাথে ইউজ টু হয়ে যেতে হবে, ঠিক আছে? এখন আমি একজন টিচার হিসেবে, আমি একজন ট্রেনার হিসাবে যদি আমি ওই নতুন চেঞ্জের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে না পারি তাহলে কিন্তু আল্লাহর রহমতে আমাকে সরে যেতে হবে, ঠিক আছে? আপনি একজন লার্নার হিসাবে যদি ওই নতুন চেঞ্জের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে আপনারও কি আর কখনো কম্পিটেন্স হওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট টার্মস হচ্ছে ফিডব্যাকটাই, এই ফিডব্যাকটাকে শুদ্ধ দিয়ে দেন। ফিডব্যাক মে ইনক্লুড, হ্যাঁ, এইটুকুই, আর বাকিগুলো জাস্ট কুড নো। আচ্ছা, 2.4 দেখি আমরা। 2.4টা বলছে কি? শেকিং অ্যাডভাইস অন পার্সোনাল ডেভেলপমেন্ট প্ল্যান ফ্রম রিলেভেন্ট পার্সোনেল, ঠিক আছে? আমার সাথে রিলেটেড পার্সোনেল যারা আছে, আমি একজন ট্রেনার আরেকজন ট্রেনার, ঠিক আছে? একই বিষয় ট্রেনিং দিয়ে থাকি, তাহলে আমরা তাদের সাথে কথা বলতে পারি, তাদের বিভিন্ন মতামত নিতে পারি, ঠিক আছে? আমার ডেভেলপমেন্টের জন্য তাদের হেল্প নিতে পারি। বলছে পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্ট মে রেফার টু প্ল্যান টু ইচ individual staff member in outlining identify step gap skill gap if relevant, ঠিক আছে? যদি আমি দেখি যে আমার কোনো স্কিল গ্যাপ আছে বা তার কোনো স্কিল গ্যাপ আছে, তার স্কিল গ্যাপ থাকলে তাকে বলে দিব, আমার স্কিল গ্যাপ থাকলে তার কাছ থেকে শিখে নিব, ঠিক আছে? এটা আপনি শূন্য দিয়ে দিবেন। ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল কেরিয়ার অবজেক্টিভ, আইডেন্টিফাই এরিয়া রিক্রুটমেন্ট কি ডেভেলপমেন্ট, লার্নিং অপরচুনিটি, রিলেভেন্ট অফ দ্য কি ওয়ার্ক অ্যান্ড প্রজেক্ট, তারপর লিঙ্ক টু অর্গানাইজড অ্যান্ড ট্রেনিং নিডস, জাস্ট কুড নো।
আচ্ছা, ইভালুয়েশন অফ ফিডব্যাক, ফিডব্যাকগুলোকে কিভাবে ইভালুয়েট করতে হয়, এখানে কতগুলো মেথড আছে, মেথডের মাধ্যমে করা যায়, শুধু মেথডের নামগুলো মনে রাখলে হবে। সেলফ অ্যাসেসমেন্ট, স্ট্যাটিস্টিক্যাল, পেয়ার অফ টিম অ্যাসেসমেন্ট অ্যান্ড ফর্মাল অ্যাপ্রাইজাল। ঠিক আছে, এই 4টা পদ্ধতির মাধ্যমে ইভালুয়েশন কি করা যায়, ফিডব্যাকটাকে ইভালুয়েটেড করা যায়। ঠিক আছে, ডিফারেন্ট পারফরমেন্স অ্যাপ্রাইজাল মেথডস আর ইলাস্ট্রেট বিলো। তার মানে এই 4টা মেথডটা আপনার শুধু মনে রাখতে হবে, এটা শূন্য দিয়ে দিবেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আসবে পরের পেজে, হ্যাঁ, পেজ নাম্বার দেখেন 25 পেজ। হ্যাঁ, 25 পেজে একটা মাস্ট নো কোশ্চেন আছে, এটা আপনাকে অবশ্যই শিখতে হবে। আচ্ছা, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে টিপস। টিপসটা আপনি জাস্ট মনে রাখবেন শূন্য আকারে। বলছে ইফ ইউ আর আস্কিং টু give feedback to someone else, make sure it is an honest, informed, তারপর কি, opinions without any regret agenda। ঠিক আছে, aim to, কি লক্ষ্য থাকে, be tactful, তারপর কি, আইডেন্টিফাই স্পেসিফাই ইস্যু, অ্যাকশন রেদার দেন দ্য কি, ক্রিটিসিজম দ্য পারসন। আমি যখন কাউকে কোনো ফিডব্যাক দিব, আমার ফিডব্যাকটা কিন্তু একটা স্পেসিফিক লক্ষ্য ধরে, তার গ্যাপটাকে ধরেই হবে। এমনভাবে আমি কথা বলবো না যে তুমি এইটা পারো না, কি শিখলা, এতদিন ধরে ট্রেনিং করছো, কি পারো, এমনভাবে কোনো ফিডব্যাক দেওয়া যাবে না যে ফিডব্যাকে তাকে ক্রিটিসিজম করা হয়। ফিডব্যাকের ক্ষেত্রে অবশ্যই একটু ট্যাক্টফুল হইতে হবে। প্রোভাইড ফিডব্যাক ইন প্রাইভেট অ্যান্ড মেইনটেন কনফিডেন্সিয়ালিটি। ঠিক আছে, আমি ফিডব্যাকটা এমনভাবে দিব যেন এটা কি তার আর আমার মধ্যে থাকে। আর যদি একেবারে মানে পাবলিক প্লেসে ফিডব্যাক দিতে হয়, তাহলে ফিডব্যাকটা যেন এমন হয়, ওই ফিডব্যাকে যেন সুনির্দিষ্ট গাইডলাইন থাকে। আমি আপনাদের বলছিলাম, আপনারা যখনই কোনো ফিডব্যাক দিবেন, কারণ ফিডব্যাক তো আপনাদের দিতেই হবে, পরীক্ষায় পাশ করবেন, ফিডব্যাক দিবেন না, হবে না। ঠিক আছে, আপনি যখনই অ্যাসিস্ট্যান্টের ভাইভায় যাবেন, ফিডব্যাক তো অবশ্যই দিতে হবে। মানে অ্যাসিস্ট্যান্টের ডেমোতে যাবেন, ফিডব্যাক ছাড়া কখনোই ডেমো পাস করবেন না। আপনাকে বলবে যে একজন নট ইয়েট কম্পিটেন্স হয়েছে, ফিডব্যাক দেন। তাহলে ফিডব্যাকের 3টা ইস্যু আপনাকে মাথায় রাখতেই হবে। প্রথম ইস্যুটা হচ্ছে আমি তার ভালো জিনিসগুলো বলবো। দেখেন, আপনার প্রেজেন্টেশন স্কিলটা তো অনেক সুন্দর, ঠিক আছে, আপনার গলার ভয়েসটা, গলার টোনটা একেবারে পারফেক্ট। ঠিক আছে, এখন 2 নম্বর জিনিস আমি কি বলবো, 2 নম্বর জিনিস আমি বলবো যে তার নেগেটিভ জিনিসগুলো কি হতে পারে। দেখেন, আপনার গলার ভয়েস সুন্দর, ট্রেনিং স্টাইল সুন্দর, ঠিক আছে, আপনাকে একটু যে জিনিসটার দিকে কি নজর দিতে হবে, সেটা হচ্ছে কি সিকোয়েন্স। হ্যাঁ, আপনাকে ট্রেনিংয়ের সিকোয়েন্সটা একটু ফলো করতে হবে, যে কোনটার পরে কোনটা আমি করব। ঠিক আছে, এরপরে একটা গাইডলাইন দিতে হবে ট্রেনিংয়ের সিকোয়েন্সটা ফলো করার জন্য কি করতে হবে। তখন আমি বলতে পারি যে আপনি একটা লিস্ট তৈরি করে ফেলবেন, এই লিস্টটাকে 1 2 3 করে সাজাবেন। ঠিক আছে, যদি আপনি একটা লিস্ট তৈরি করেন এবং লিস্ট তৈরি করে এই লিস্ট অনুযায়ী কি একটার পর একটা ট্রেনিংয়ের পার্টগুলো বর্ণনা করে যান, তাহলে আমি নিশ্চিত আপনি একজন ভালো ট্রেনার হবেন। তাহলে লাস্টে আমার 2টা জিনিস থাকতেছে, 1 নাম্বার একটা সুনির্দিষ্ট গাইডলাইন্স, 2 নাম্বার হচ্ছে কি একটা মোটিভেশন যে আপনি অবশ্যই ভালো হবেন। তাহলে পজিটিভ দিয়ে শেষ করতেছি, গাইডলাইন এবং পজিটিভ দিয়ে শেষ করতেছি। ঠিক আছে, আমি তার যে ভালো জিনিসগুলো ফাইন্ড আউট করেছি, এটা দিয়ে আমি কি শুরু করতেছি, আর আমি তার যে নেগেটিভ জিনিসগুলো ফাইন্ড আউট করেছি, এটা আমি মাঝখানে কি করলাম, স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিলাম, আর 2 পাশ থেকে 2টা কি পরোটা দিয়ে মুড়ে দিলাম, সে এটা খেয়ে ফেলুক। এই জন্যই ফিডব্যাকটাকে আমরা সবসময় বলি স্যান্ডউইচ মেথড। ওকে, বিল্ড দ্য আদার সেলফ স্টিম। ঠিক আছে, আপনার অন্যের সেলফ স্টিমে যেন আঘাত না লাগে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আপনি এমনভাবে কথা বলবেন না যে আরেকজনের জন্য এটা কি ক্রিটিসিজম হয়, অপমানজনক হয়। হ্যাঁ, আপনার তার সম্মানটাকে ধরে রাখতে হবে, তার সম্মানটাকে বজায় রেখে কথা বলতে হবে। আপনি যখন আপনার টিচারকে ফিডব্যাক দিচ্ছেন, টিচার ভুল করতেই পারে, কিন্তু টিচারকে আমি যখন ফিডব্যাক দিব, টিচারকে পর্যাপ্ত সম্মান দিয়েই আমি কথাটা বলবো। ঠিক আছে, তারপরে ওয়ানলি অফার ফার্দার অ্যাডভাইস ইফ ইট ইজ আস্কিং ফর ইউ। ওয়ানলি অফার ফার্দার অ্যাডভাইস ইফ ইট ইজ আস্কিং ফর ইউ, মানে আপনি যখন একবার ফিডব্যাক শেষ করে ফেলছেন, বারবার একই কথা বলতে যাবেন না, যদি সে আপনার কাছ থেকে আরও ফার্দার কিছু জানতে না চায়। ঠিক
ঠিক আছে, তাহলে এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, এই 5টা পয়েন্ট একটু মনে রাখবেন। ঠিক আছে, এটা শুড নো। আর মূল যে বলছিলাম মাস্ট নো, সেটা হচ্ছে আপনার গোল সেটিংয়ের ক্ষেত্রে, এটা আমরা অনেক আগেই পড়েছি। ঠিক আছে, ডেভেলপমেন্ট স্মার্ট গোল, আপনি যদি একটা স্মার্ট গোল ডেভেলপ করতে চান আপনাকে কি করতে হবে, স্মার্টের ফুল মিনিংটা আমাদেরকে দয়া করে একটু মুখস্থ পড়তে হবে। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় চলে আসে স্মার্টের ফুল অ্যাব্রিভিয়েশনটা কি। তাহলে এখানে কি বলতে পারি, স্পেসিফিক, স্মার্টের এস ফর কি স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল, আর ফর রিলেভেন্ট আর রিয়ালিস্টিক, টি ফর টাইম রিলেভেন্ট। তার মানে আমি যখন একটা লক্ষ্য নির্ধারণ করব, ওই লক্ষ্যের যেন এই 5টা পয়েন্ট ঠিক থাকে। লক্ষ্যটা যেন হয় স্পেসিফিক, লক্ষ্যটা যেন হয় মেজারেবল, মানে সুস্পষ্ট লক্ষ্য, মেজারেবল পরিমাপ করা যায় এরকম লক্ষ্য, একেবারে আকাশ পাতাল না। অ্যাচিভেবল, লক্ষ্যটা যেন কি অ্যাচিভ করার মতো হয়। ঠিক আছে, আমি এমনভাবে রুটিন করছি যে একদিনে আমি 24 ঘন্টা পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে আমি যদি এইভাবে রুটিন করি যে একদিনে 24 ঘন্টা পড়াশোনা করব, তাহলে সেই রুটিন কখনো বাস্তবসম্মত হলো না, তাই না? যেহেতু রুটিনটা বাস্তবসম্মত করার জন্য আমাকে অবশ্যই কি, আমার যে লক্ষ্যটা আমি নির্ধারণ করব সেটা যেন আমার কি হয়, অ্যাচিভেবল হয়। ঠিক আছে, রিলেভেন্ট হতে হবে এবং টাইম রিফান্ড হতে হবে। তার মানে আমরা যখন কোনো লক্ষ্য নির্ধারণ করব, কারণ আজকে আমরা কিন্তু পড়তেছি আমাদের কি প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কি কি জিনিস জানা দরকার। সো প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য প্রথম যে জিনিসটা হচ্ছে কি মডেলিং, আর মডেলিংয়ের প্রথম জিনিসটা হচ্ছে কি গোল নির্ধারণ করা। আর গোলটা কীভাবে নির্ধারণ করবেন, স্মার্ট ওয়েতে। স্মার্ট গোল নির্ধারণ করার জন্য আপনাকে গোলটাকে স্পেসিফিক করতে হবে, মেজারেবল করতে হবে, অ্যাচিভেবল করতে হবে, রিলেভেন্ট করতে হবে এবং টাইম রিফান্ডেড করতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একদম মাস্ট নো, আপনাকে অবশ্যই এটা পড়তে হবে। তাহলে এই পেজ থেকে আমরা 2টা জিনিস পড়লাম। 1 নম্বর জিনিস হচ্ছে যে আমরা যখন কাউকে ফিডব্যাক দিব, কিভাবে ফিডব্যাক দিব, আর আমরা যখন একটা গোল আইডেন্টিফাইড করব বা গোল সেট আপ করবো, ওই গোলটা কীরকম হবে। ওকে, সম্ভবত আক্তার ভাই জয়েন করছে, আমি আক্তার ভাইকে বলতেছি যে আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আক্তার ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে? আর ক্লাসের লোকজন এত কম কেন? আক্তার ভাই, পড়া ধরলে ক্লাসের লোক কম হয়ে যায়, বুঝছেন? সবাই ফুটবল নিয়ে ব্যস্ত, ফিফা নিয়ে। মানে মোটামুটি আজকে কয়েকদিন আমরা যে ক্লাসগুলো নিলাম, আজকে পার্টিসিপেন্ট সবচেয়ে কম। আজকে একটা সিবিএলএম এর কতগুলো কোশ্চেন পড়া ছিল, সম্ভবত পড়াগুলো অনেকের হয় নাই। সমস্যা নাই, আপনি আপনার মতো চালিয়ে যান। এখন যদি ওরা লেট করে আসে তাহলে তো হচ্ছে বুঝতে পারবেন। আপনি আপনার মতন কন্টিনিউ করেন, সমস্যা নাই। আমি আসবো, মাঝে মাঝে ক্লাসগুলোতে আসবো। আপনি তো আসেনই না, এই যে কতগুলা ক্লাসের পরে আজকে একটা আসলেন। কি করবো বলে, পরিবার আমার কাজ। ঠিক আছে, ক্লাস করেন আপনারা সবাই। ওকে, ঠিক আছে, আপনি আসছেন, ধন্যবাদ আপনাকে। ওকে ওকে। ওকে, তাহলে আমরা ক্লাসে যাই। এইটুকু তো ক্লিয়ার যে আমরা যখন কাউকে ফিডব্যাক দিব, কিভাবে ফিডব্যাক দিব। ফিডব্যাকের ক্ষেত্রে এটা কিন্তু আমি শুধু ক্লাসের জন্য পড়াচ্ছি না, বারবারই বলতেছি, এটা আপনার প্রফেশনাল লাইফের জন্য পড়ানো হচ্ছে। ঠিক আছে, যখন আমরা ফিডব্যাক দিব, ফিডব্যাক সবসময় এইভাবেই হবে। আপনি যখন অ্যাসেসমেন্টের দিবেন, ওই যে অ্যাসেসরের অ্যাসেসমেন্ট দিবেন, এখানেও ফিডব্যাক এইভাবেই দিবেন। আপনি যখন ক্লাসে ট্রেনিংয়ের দিবেন, ট্রেনিংয়ের ক্ষেত্রে ফিডব্যাকটা এইভাবেই দিবেন। ফিডব্যাক মানে ফিডব্যাক, ফিডব্যাক মানে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে ফিডব্যাকের ক্ষেত্রে আমরা বললাম কি স্কিল কিস, তারপরেও এখানেও কি যে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। ঠিক আছে, কিন্তু এটা শুধু পজিটিভ নেগেটিভ পজিটিভ না, এখানে স্পেসিফিক করে দিতে হবে যে প্রথমে আমাকে আমার যে পজিটিভ ফাইন্ডিংসগুলো এগুলো সুন্দর করে বলতে হবে। হ্যাঁ, তারপরে বলতে হবে কি আমার যে নেগেটিভ ফাইন্ডগুলো বা এরিয়া অফ ডেভেলপমেন্ট, তার কোন কোন জায়গায় ডেভেলপমেন্টের সুযোগ আছে। ঠিক আছে, এরিয়া অফ ডেভেলপমেন্টটা আমাকে বলতে হবে 2 নম্বর জায়গায়। আর 3 নম্বর জায়গায় বলতে হবে কি একদম সুনির্দিষ্ট স্পষ্ট গাইডলাইন যে আপনি এই ডেভেলপমেন্ট করার জন্য এই জায়গা থেকে এই হেল্পটা নিতে পারেন। এবং লাস্টে বলবো যে আপনি যদি এই হেল্পগুলো নেন, আমি সুনিশ্চিত আপনি খুব ভালো করবেন, মানে মোটিভেশনটা দিয়ে শেষ করতে হবে।
ঠিক আছে, আপনারা যখনই বলবেন, এই যে মডেলিং যদি আপনারা না করেন, ঠিক আছে, যেমন আমি এখন আপনাদেরকে কি ফিডব্যাক নেওয়াটা যদি ধরি, ফিডব্যাক কিন্তু আমাদের পুরো একটা চ্যাপ্টার আছে, সিভিএলএম নাম্বার 9 দেখবেন ফিডব্যাক নিয়েই কথাবার্তা হয়েছে। ঠিক আছে, ফিডব্যাকটা কত ইম্পর্টেন্ট বুঝবেন ট্রেনিংয়ের ওই যে 9-10 নাম্বার সিভিএলএম এ যখন যাবেন। বাট এটা আপনাদের ওই যে বললে মডেলিং করতে হবে, তার মানে ফিডব্যাকটা নিজেরা যত প্র্যাকটিস করবেন, আপনি আপনার ছেলে মেয়েকে ফিডব্যাক দিবেন, ওই ক্ষেত্রে একই জিনিস। ঠিক আছে, যে আমরা অনেক সময় কি বাচ্চাদেরকে বা বড়দেরকে বলি না, এত মোবাইল চালাও কেন, এক্ষুনি মোবাইল রেখে চলে আসো। ঠিক আছে, এখন ফিডব্যাকের ক্ষেত্রে আপনাকে এরকম করা যাবে না। আপনি যখন ফিডব্যাক দিবেন তাকে আগে কি বলতে হবে, মোবাইল থেকে সে সবসময় খারাপ জিনিস দেখে, ভালো জিনিসগুলোও শিখে, মোবাইলের খারাপ জিনিসগুলোও আছে। ঠিক আছে, কি করলে মোবাইলটা তার জন্য উপযোগী হবে এটাও তাকে বলে বোঝাতে হবে। আপনি জোর করলে সে শুনবে এটা ভাবার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখেন আমরা দেখবো হাউ টু, পরের পেজে যান, এখানে সব স্মার্ট রিলেটেড সব কথাগুলো যেটা আমরা বললাম ওইটা এখানে বলে দেওয়া আছে। এখানে বলছে হাউ টু ডেভেলপ এ প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। যদি আপনি একটা প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান ডেভেলপ করতে চান তাহলে কি করতে হবে, রেফার টু ইট অফেন। ঠিক আছে, তারপরে করতে হবে চেঞ্জ ইট অ্যান্ড অ্যাড নিউ গোলস। ঠিক আছে, আপনি যখনই আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান করবেন, এই প্ল্যানটা কি হবে, প্ল্যান পূর্ণ হবে, প্ল্যান পূর্ণ হতে যে ভুল হবে চেঞ্জ করতে হবে, নতুন গোল কি করতে হবে, অ্যাড করতে হবে, মানে এটা একটা ধারাবাহিক সাইকেল প্রক্রিয়ার ভিতরে থাকবে। কখনো এমন না যে এটা বন্ধ করে দিবেন। দেখেন এটা একটা ডাইনামিক ম্যাপ, এখানে স্পষ্ট করে বলে দিছে এ প্রফেশনাল, দেখেন এই লাইনটা নিচে দাগ দিয়ে দেন, এটা একটা মাস্ট নো প্রশ্ন, এ প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। ঠিক আছে, এটা একটা কি ডাইনামিক ম্যাপ অফ ডিরেকশন অফ ইউর প্রফেশনাল লাইফ। আপনার প্রফেশনাল লাইফের জন্য ডাইনামিক ম্যাপটা হচ্ছে কি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। ওকে, এরপরে বলছে কি ডেভেলপড এ পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান। ঠিক আছে, এখানে বলছে পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান আউটলাইন কি থাকবে, যখনই আমরা পার্সোনাল প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান করব তখন কোন কোন বিষয়গুলো আমি এর ভিতরে অ্যাড করব, ভেরি মাচ ইম্পর্টেন্ট টার্মস কিন্তু। ঠিক আছে, বলছে কি কেরিয়ার গোলস থাকবে, আপনি যে কেরিয়ারে আছেন সেই কেরিয়ারের জন্য কি থাকবে, একটা কেরিয়ার গোলস থাকবে। তারপরে কি কম্পিটেন্সিস অফ টু দ্য ডেভেলপমেন্ট, আপনার দক্ষতাটাকে রেগুলার কি করতে হবে, বাড়াতে হবে। লার্নিং স্ট্র্যাটেজিস অ্যান্ড লোকেশন, ঠিক আছে, আপনার লার্নিং স্ট্র্যাটেজিসগুলো কী করতে হবে, ইমপ্রুভ করতে হবে। রিকোয়ার্ড রিসোর্স, যে রিসোর্সগুলো লাগবে সেগুলো আপনার কালেকশনে থাকতে হবে। টাইম ফ্রেম, আপনি যখনই কোনো প্ল্যান করবেন 1 বছরের জন্য প্ল্যান করা যাবে না, প্ল্যান করতে হবে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি এই স্কিলটাতে কী হবে, দক্ষ হব। ইভিডেন্স অফ কম্পিটেন্সিস, হ্যাঁ, তাহলে কম্পিটেন্সিস সাথে রিলেটেড যে ইভিডেন্সগুলো লাগে ওই ইভিডেন্সগুলো আমাকে ধীরে ধীরে কি কালেকশনে রাখতে হবে। কারণ আলটিমেটলি কি কম্পিটেন্সি বেসডে, ঠিক আছে, সব কিছু তো আমরা ইভিডেন্সের উপর বেস করেই করি, তাই না? তাহলে যেহেতু আমার দক্ষতার পরীক্ষা হবে, আমি আমার কারেন্ট কম্পিটেন্সি যাচাই করব, তার মানে কারেন্ট কম্পিটেন্সি যাচাই করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে কি অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা মূল পড়ার জন্য কি পড়লাম, ঠিক আছে, আমরা কিছু বলে দিছি মাস্ট নোগুলো আপনি চেষ্টা করবেন কি 2-1 দিনের মধ্যে মুখস্থ করে নিতে, এগুলো আলাদা করে নোট করে শেখার জন্য। আর কিছু আমরা বলে দিছি শুড নো, এই শুড নোটা সম্পর্কে আপনি একটা কি ধারণা রাখবেন, এমনভাবে ধারণাটা রাখবেন যেন কি 1-2বার পড়লে আপনার এটা কি হয়ে যায়। আর কিছু জিনিস আমরা কিন্তু বলে দিছি কুড নো, যেটা আমরা কুড নো বলে দিছি সেটা আপনি কি করবেন, জাস্ট 1-2বার রিডিং করে রাখবেন। ঠিক আছে, তাহলে দেখবেন আপনাকে কি ওই রিটেনের জন্য আর এত কষ্ট করে আলাদাভাবে কি ঠেকতে হবে না। আচ্ছা, আমাদের মোটামুটিভাবে সিভিএলএম 5টা কমপ্লিট। হ্যাঁ, আমরা সিভিএলএম 6-এ যাওয়ার আগে জাস্ট সিভিএলএম 5-এর আরেকটা আছে, ইনফরমেশন শিট আছে, একেবারে বেসিক ইনফরমেশন শিট। এই যে ইনফরমেশন শিট দেখেন, বলছে পার্টিসিপেট ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। জাস্ট আপনার নিজের প্রফেশনাল ডেভেলপমেন্ট করার জন্য, ঠিক আছে, আপনাকে বিভিন্ন রকম প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির সাথে কী করতে হবে, একত্র হতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে কাজে, যে পড়ালেখায়, যে জায়গায় আপনি একটা মুভি দেখতেছেন, এই মুভিটাও যদি আপনার স্কিলের সাথে, আপনার প্রফেশনের সাথে রিলেভেন্ট হয়, তাহলে এই মুভিটাই আপনার জন্য কি এই অ্যাক্টিভিটির ভিতরে পড়ে যাবে।
ঠিক আছে, পার্টিসিপেট ইন এ প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। তাহলে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির ভিতরে আপনাকে রেগুলারই কি ইনক্লুড থাকতে হবে। তাহলে এখানে একটা কথা বলছে যে ডেভেলপমেন্ট অপরচুনিটি মে বি ইনক্লুডেড। ডেভেলপমেন্ট অপরচুনিটির ভিতরে কি কি আছে? আন্ডারটেকিং দ্য ফার্দার হায়ার এডুকেশন। ঠিক আছে, আমরা এখন লেভেল 4 করতেছি, লেভেল 5 করবেন, লেভেল 6 করবেন, তাহলে রেগুলার আমরা কি বড় বড় লেভেলের দিকে যেতে পারি। আমাদের কেয়ার গিভিং লেভেল 3 শুধুমাত্র একটা পার্ট করা আছে, আমি আরও 2-3টা পার্ট করলাম, তাহলে আমার ধীরে ধীরে কি স্কিলগুলো বাড়বে না? বাড়বে। এবং বর্তমানে আমার যে নতুন স্কিলটা আমি ডেভেলপ করতেছি এবং আমার যে নলেজটা জানা আছে, এই দুইটার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, স্কিল গ্যাপ থাকে, সেটাকে আমাকে রেগুলার কি করতে হবে? স্কিল গ্যাপগুলা মিনিমাইজ করতে হবে, রিমুভ করতে হবে। হ্যাঁ, 2 নম্বর বলছে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট। আমাকে এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি মিস করি, হ্যাঁ, যে আমাদের ম্যাক্সিমাম আমরা এখানে যাদেরকে, যে সকল স্টুডেন্টদেরকে কম্পিটেন্স দিচ্ছি, বিশেষ করে কেয়ার গিভারের ক্ষেত্রে আমরা যদি বলি, প্রত্যেকটা অ্যাসেসমেন্ট পরীক্ষায়, তার মানে প্রত্যেক শনিবার রবিবারে যে পরিমাণ কেয়ার গিভার কি হয়, যে পরিমাণ কেয়ার গিভার কম্পিটেন্স হয়, মানে দক্ষ হয়ে বের হয়, সেই পরিমাণ কেয়ার গিভার কি মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে অ্যাটাচমেন্ট হচ্ছে। অনেকেই শখ করে শিখতেছে, অনেকেই কি এই বসে আছি কিছু টাকা পয়সা পাবো, যাই শিখি। হ্যাঁ, অনেকেই চিন্তা করতেছে যে দেখি কি পড়ায় না পড়ায়, আমি তো বসে আছি। আলটিমেট কিন্তু ইন্ডাস্ট্রিতে যাচ্ছে না ম্যাক্সিমাম। বাট এটা যদি একটা ইন্ডাস্ট্রি বেস কাজ করানো হইতো, তাহলে কিন্তু কি আলটিমেট স্কিলগুলো ঠিক জায়গায় কাজে লাগতো। কারণ আপনি শিখে স্কিল যদি ইউজ না করেন, ভুলে যাবেন না। আপনি ধরেন কম্পিউটারে টাইপিং শিখছেন, কম্পিউটারে টাইপিং শিখে আপনি যদি 6 মাস টাইপিং না করেন, আপনার স্কিল কি আর আগের মতো থাকবে? এখন আপনি আবার নতুন করে টাইপিং, মানে কোনো ইনস্টিটিউশনে জয়েন করার জন্য আপনাকে টাইপিংয়ের পরীক্ষা দেওয়া উচিত, আবারও পরীক্ষা দিতে হবে। এই জন্যই কিন্তু কি এনএসডির সার্টিফিকেটের মেয়াদ 5 বছর। যে 5 বছরের মধ্যেও যদি আপনি আপনার কারেন্ট কম্পিটেন্সি ডেভেলপ না করেন, নতুন নতুন কম্পিটেন্সি অর্জন না করেন, তাহলে 5 বছর পরে আপনার এই কম্পিটেন্সি ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে আবারও পরীক্ষা দিয়ে কম্পিটেন্স হয়ে তারপরে কি আসতে হবে। তো এই জিনিসটা কিন্তু খুবই আমাদের কাছে মানে মানে এটা বলবো যে এনএসডি এর একটা প্ল্যানিং মিস্টেক। আমি বলবো যে বিষয়টা কি, যে আমরা তো বলছি কি যে দক্ষতা ভিত্তিক আমরা শিক্ষা দিয়েছি, তাহলে একজন লোক দক্ষ হয়ে যদি কাজে না আসে, তাই দক্ষতা দেওয়ার কোনো দরকার ছিল তাকে? কিন্তু এটা আমরা বাধ্য হচ্ছি কেন? আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করি, এখানে যদি স্টুডেন্ট ভর্তি না হয়, তাহলে তো এনএসডি আমাদেরকে কি টাকা পয়সা দিবে না। এই জন্য কি করা হয়, জোর করে স্টুডেন্ট ভর্তি করা হয়। ভর্তি হলে যে যেরকমভাবে পারে পাশ করাই দিতে হবে, এটাই মূল কথা। ঠিক আছে, দেখেন আপনারাও অনেকে জানেন যে আমরা যখন লেভেল 2 লেভেল 3 পরীক্ষাগুলো দিছি, কেমন যেন একটা ভাব ছিল যে লেভেল 2 লেভেল 3-তে 20 জনই পাশ করে, 24 জনে পাশ করে। লেভেল 4-এ কি এমন হয়েছে যে 24 জন পরীক্ষা দিলে 1 জন পাশ করে, 2 জন পাশ করে, সবগুলা ফেল করে? ঠিক আছে, কারণ কি লেভেল 2-3-তে কি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা যে পাস করাই দিতে হবে, কিন্তু লেভেল 4-এ এনএসডির দায়বদ্ধতা, আপনি দক্ষ না হলে আপনাকে পাস করাবে না, আর আপনি দক্ষ হলে আপনাকে তারা কি ফেলে রাখবে না, কারণ আপনাকে দিয়েই তারা কাজে লাগাবে। এইখানে সুবিধাটা হচ্ছে এটাই যে এমন কেউ নাই যে লেভেল 4 করতেছে কিন্তু সে প্রফেশনাল সাথে যোগ হচ্ছে না। লেভেল 4 করলে সে অ্যাসেসমেন্ট নিচ্ছে, লেভেল 4 করলে সে ট্রেনিং পার্টের যে বিভিন্ন জায়গায় ট্রেনার হিসেবে কাজ করতেছে, তার মানে সে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে চলে আসতেছে। যেহেতু ইন্ডাস্ট্রিতে চলে আসতেছে, তার মানে এইখানে কিন্তু স্কিল করেই নিয়ে আসতেছে। ওকে, তাহলে এরপরে বলছে দেখেন, আন্ডারটেকিং প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেসিফিক এরিয়া, বিভিন্ন এরিয়াতে সেক্টর স্পেসিফিক এরিয়াগুলোতে কী করতে হবে, আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। ইন্টারনাল ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্টারনাল এক্সটার্নাল ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে কাজ করতে হবে। রিলেভেন্ট কি কনফারেন্স, বিভিন্ন রকম কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করতে হবে। তারপর কি রিডিং রিলেভেন্ট কি জার্নালস অ্যান্ড লিটারেচার, বিভিন্ন রকম জার্নালস অ্যান্ড লিটারেচারগুলো আমরা কী করতে পারি, স্টাডি করতে পারি ফর ডেভেলপমেন্ট, ফর আওয়ার ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হবে, কোচিং অ্যান্ড কি মনিটরিং করতে হবে। এইটা আপনার জন্য শুড নো। ঠিক আছে, অর্থাৎ ডেভেলপমেন্ট অপরচুনিটি মে ইনক্লুড, কোন কোন জায়গায় আপনাকে কাজ করতে হবে, এটা আপনার জন্য শুড নো। ঠিক আছে, 2-1 পড়লে এটা মনে থাকবে। আর এখানে আর পড়ার মতো তেমন কিছুই নাই। হ্যাঁ, আচ্ছা,
একটু দেখি আমরা, এখানে একটা টিপস দেওয়া আছে, আমরা জাস্ট টিপসটা একটু দেখব। এই যে এখানে দেখেন নেটওয়ার্কিং, এটা আপনাদের একটু শিখতে হবে। কেন? কারণ আপনার এই যে লাইনটা আসলে কি সিন্ডিকেট টাইপের লাইন, হ্যাঁ। এই লাইনে যেহেতু সিন্ডিকেট বেজ আছে, সমস্ত বাংলাদেশ এখন সিন্ডিকেটের আন্ডারে পড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এই জায়গায় আমাকে ডেভেলপমেন্ট করতে হলে আমার প্রত্যেক জায়গার জন্য এটা প্রযোজ্য, আমাকে বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, পরিচিত একটা জন তৈরি করতে হবে, ঠিক আছে। এই নেটওয়ার্কিংয়ের টিপস হিসেবে এখানে বেশ কিছু টিপস দেওয়া আছে। এটা আসলে আপনার পরীক্ষার জন্য না, এটা আপনার কি নিজের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা সাধারণত এনএসডির বিয়েতে আসে না, ঠিক আছে। আপনি এটা নিজের জন্য দরকার। ইউ মাস্ট ডেভেলপ অ্যান্ড ইউজ ইউর কি কন্ট্রাক্ট, ইউ মাস্ট ট্রাই টু অ্যারেঞ্জ মিটিং, মেক শিওর ইউ অলওয়েজ হ্যাভ এ সাপ্লাই অফ বিজনেস কার্ড, হ্যাঁ। মানে আপনার একটা আইডিয়া থাকবে, বিজনেস কার্ড থাকবে, ইনকোয়ারি, মানে যে কোনোভাবেই হোক আপনাকে নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। আপনি যখন নেটওয়ার্কের মধ্যে থাকবেন অনেক ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। যেমন আপনি এখানে ট্রেনিং করতেছেন, হ্যাঁ, এই জন্য এক জায়গা থেকে ট্রেনিং না করে বেশ কয়েক জায়গায় ট্রেনিং করা উচিত। যেমন আপনি লেভেল 3 একই ইনস্টিটিউশন থেকে সবগুলা করছেন, এমন না করে যদি 4টা ইনস্টিটিউশন থেকে করতেন তাহলে আপনার নেটওয়ার্কটা আমার মনে হয় আরেকটু বড় হইতো। নেটওয়ার্কটা বিল্ড আপ করতে হবে, সহজ কথা। আপনি যদি ভালো কিছু করতে চান যে কোনো প্রফেশনে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন প্রফেশনাল নেটওয়ার্ক মে ইনক্লুড, আমরা যদি প্রফেশনাল নেটওয়ার্কের ক্ষেত্রে বলি কী কী থাকতে পারে, ঠিক আছে। প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে যেমন আপনি একজন ট্রেনার হচ্ছেন, আপনি একজন অ্যাসেসর হচ্ছেন, তাহলে আপনার আদার্স অন্য অন্য ট্রেনার এবং অ্যাসেসরদের সাথে খুব মিলমিশ করে চলতে হবে, খাতির থাকতে হবে। তাহলে না আপনি তাদের কাছ থেকে বিভিন্ন রকম কি বেনিফিট নিতে পারবেন, ফ্যাসিলিটি নিতে পারবেন। পিপল ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রি, যে সকল মানুষ কাজ করতেছে ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, ওই সকল লোকের সাহায্য নিতে পারেন আপনি। কন্ট্রাক্ট ইন ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে, ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিংয়ের কন্ট্রাক্টে থাকতে হবে আপনাকে। আর ফর্মাল নেটওয়ার্কের ক্ষেত্রে ইনফর্মাল নেটওয়ার্ক উইথ, এটা হচ্ছে ইনফর্মাল নেটওয়ার্কের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কি ফর্মাল নেটওয়ার্কের ক্ষেত্রে। ফর্মাল নেটওয়ার্কের ক্ষেত্রে কি বলছে, লোকাল ইন্টারেস্ট অ্যাসেসর, ট্রেনি নেটওয়ার্ক, তারপর বিভিন্ন রকম দেখেন না গ্রুপ আছে আমাদের এনএসডির, কতগুলা গ্রুপ আছে। এই সকল গ্রুপের ভিতরে আপনি কি এন্ট্রি করতে পারেন। তারপরে রিজনাল, তারপরে কি স্পেশালিস্ট অ্যাসোসিয়েশন, প্রফেশনাল অ্যান্ড অকুপেশনাল অ্যাসোসিয়েশন, বিভিন্ন জিনিসপত্র আছে যাদের মধ্যে কি আপনি বাংলাদেশ, যেমন এখানে প্রফেশনাল অ্যাসোসিয়েশনের ভিতর বলছে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স অ্যাসোসিয়েশনস আছে, বাংলাদেশ পলিটেকনিক টিচার্স কাউন্সিল আছে, এই সকল জায়গায় আপনার নাম লিস্ট করে দিতে পারেন, হ্যাঁ। তাহলে কি হবে, আপনার একটা বড় নেটওয়ার্ক তৈরি হবে। ক্লিয়ার এটা? দেখেন এটা হচ্ছে আমাদের কি সিভিএলএম 5, ঠিক আছে। এখন আমরা যাব সিভিএলএম 6-এ। আপনাদের সামনে যাদের সিভিএলএম 6 আছে সিভিএলএম 6টা বের করেন। দেখেন সিভিএলএম 6 আপনারা কি বের করেছেন? জি স্যার। দেখেন সিভিএলএম 6-এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি হাউসকিপিং। হাউসকিপিংয়ের একটা প্রশ্ন মাঝে মাঝেই পরীক্ষায় আসে, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরটা এটা হচ্ছে কি 5S অফ হাউসকিপিং, হ্যাঁ। হাউসকিপিংয়ের 5টা S আছে। এই 5S অফ হাউসকিপিং মাঝে মাঝেই কি হয়, পরীক্ষায় আসে। হ্যালো, আপনারা সবাই বের করেছেন? জি স্যার, পেজ নাম্বারটা বলেন স্যার তাইলে হবে। আমরা একদম ফার্স্ট পেজে আছি, আমরা এখনো ভিতরে যাইনি, হ্যাঁ, একদম ফার্স্ট পেজে আছি। এখানে দুইটা কথা বলা হচ্ছে যে মেইনটেনিং ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস, ঠিক আছে। আমাদের কোনো কাজ করার জন্য যে ট্রেনিং ইকুইপমেন্টগুলো লাগবে, ফ্যাসিলিটিসগুলো লাগবে, এই সিভিএলএমটা হচ্ছে এটার উপরে। এর ভিতরে পেজ নাম্বার হচ্ছে স্বাভাবিকভাবে 5 নাম্বার পেজ, হ্যাঁ, 5 নাম্বার পেজে বের করেন। ও সরি, 5 নাম্বার পেজ না, আমি ভুল করেছি। পেজ নাম্বার হচ্ছে ইনফরমেশন শিট 1, পেজ নাম্বার হচ্ছে 7 নাম্বার পেজ। পেয়েছেন, খুঁজে পেয়েছেন? জি স্যার, হ্যাঁ পেয়েছি স্যার। ওকে।
আচ্ছা, দেখেন হাউসকিপিংয়ের ক্ষেত্রে একদম ফার্স্ট হাউসকিপিং জিনিসটা কি? এই হাউসকিপিংয়ের একটা কোশ্চেন পরীক্ষাতে আসে মাস্ট নো আকারে, বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আসে, সেটা হচ্ছে কি 5S। ঠিক আছে, 5S, এই 5Sটা ইয়েতে দেওয়া নাই, বাট এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ, টেনশনের কিছু নাই। আজকে যেহেতু এটা পড়ানো হচ্ছে, এটা আমরা আজকেই দিয়ে দিব। দেখেন এখানে দুইটা পার্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি, এই যে আমরা যে বললাম 5S অর্থাৎ হাউসকিপিংয়ের একটা পার্ট, এখান থেকে একটা কোশ্চেন আসে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেনটেনেন্স, একদম লাস্ট ইনফরমেশন শিটটা। হ্যাঁ, মেনটেনেন্স থেকে অবশ্যই কোনো কোশ্চেন পরীক্ষাতে আসবে। মেনটেনেন্সটা অবশ্যই ভালো করে পড়তে হবে। তাহলে আমরা হাউসকিপিং কাকে বলে একটু দেখি। দেখেন হাউসকিপিং ইজ এ সিম্পল ওয়ার্ড, মিনস দ্য কি মেনটেনিং এ হাউস অন এ ডেইলি অর লং টার্ম বেসিস অর লুকিং আফটার ক্লিনলিনেস, হ্যাঁ, তারপরে কি টিডিনেস, আপকিপ অ্যান্ড স্মুথ রানিং। মানে আমরা আমাদের ঘর, আমাদের কর্মের জায়গা, ঠিক আছে, এই জায়গাগুলোকে আমরা যেভাবে কর্মমুখর রাখতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, এই টোটাল প্রসিডিউরটাকে আমরা কি বলতেছি? হাউসকিপিং। আচ্ছা, কারোর মাইক্রোফোনটা হয়তো ওপেন আছে, প্লিজ একটু বন্ধ করেন। আচ্ছা, সেকেন্ড নাম্বার প্যারা, এটা একটা মাস্ট নো প্রশ্ন আছে এখানে। সেকেন্ড নাম্বার প্যারা দাস থেকে, মানে প্যারাগ্রাফ নাম্বার 2, ঠিক আছে, কি বলছে? দাস the different procedure followed to keep and maintain everything in the house is good and key presentable order are collectively known as good housekeeping। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, গুড হাউসকিপিং কাকে বলে বা হাউসকিপিং কাকে বলে? হ্যাঁ, হাউসকিপিং ইজ এ প্রসেস of keeping a place clean, beautiful and well maintained so that it's looked and feels pleasures and inviting to all, either living, visiting or working there। ঠিক আছে, এখানে দুইটা সংজ্ঞা দেওয়া আছে। এক নাম্বার সংজ্ঞা হচ্ছে গুড হাউসকিপিং কাকে বলে, 2 নাম্বার দেওয়া আছে হাউসকিপিং কাকে বলে। মাস্ট এই অংশটা পড়তে হবে আপনাদের শুধু। হ্যাঁ, তাহলে হাউসকিপিং কাকে বলে? সিম্পলি হাউসকিপিং ইজ এ প্রসেস, এটা একটা প্রক্রিয়া, অফ কিপিং এ প্লেস ক্লিন, বিউটিফুল অ্যান্ড ওয়েল মেনটেন সো দ্যাট ইট, মানে কি আমরা পরিষ্কার রাখবো, সুন্দর রাখবো, ওয়েল মেনটেন রাখবো, যেন এটা সুন্দর দেখা যায়, আমাদের মনে এটা দেখতে ভালো লাগে, আমরা কি যেন সবাইকে এখানে ইনভাইট করতে পারি থাকার জন্য, দেখার জন্য, কাজ করার জন্য। এই সব কিছুই কার ভিতরে থাকতেছে? হাউসকিপিংয়ের ভিতরে থাকতেছে। ক্লিয়ার এইটুকু? তাহলে এই পেজে মাস্ট নো আকারে প্রশ্ন আছে এটাই, হাউসকিপিং কাকে বলে, গুড হাউসকিপিং কাকে বলে। এরপরে বলছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, সেফটি ফ্যাক্টর পরের পেজে দেওয়া আছে। সেফটি ফ্যাক্টর খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট বেসিক ফার্স্ট এড কিট এটা একটু পড়তে হবে। বেসিক ফার্স্ট এড কিটকে আমরা যখন কোনো বাসা বাড়িতেই থাকি, ওয়ার্ক প্লেসেই থাকি, যেখানেই থাকি, আমরা যখন কোনো কাজকর্ম করতে যাই, এখানে একটা দুর্ঘটনার সম্ভাবনা সবসময় থাকে। যদি কোনো দুর্ঘটনা ঘটে, ওই দুর্ঘটনার প্রাথমিকভাবে আমরা যে ম্যানেজমেন্টটা করি, সেই ম্যানেজমেন্টটাকে আমরা কি বলতেছি? ফার্স্ট এইড। আর ফার্স্ট এইডের জন্য যে কিটগুলো লাগে, যে যন্ত্রপাতিগুলো লাগে, এদেরকে আমরা কি বলতেছি? ফার্স্ট এইড কিট। তাহলে ফার্স্ট এইড কি, ফার্স্ট এইড কিটের ভিতরে কী কী আছে, এইটুকু জাস্ট আপনি শূন্য আকারে পড়বেন, ঠিক আছে? ওকে, এখানে আর ইম্পর্টেন্ট প্রশ্ন খুব একটা বেশি কিছু নাই। পেজ নাম্বার দেখেন 11 নম্বরে অ্যাক্সেস একটা শব্দ আছে, অ্যাক্সেস, ক্লিনলিনেস। হ্যাঁ, অ্যাক্সেস বলতে কি বোঝাচ্ছে? কন্ট্রোল টু অ্যাক্সেস টু দ্য ওয়ার্কশপ, ল্যাবরেটরি বাই স্টুডেন্ট উইল কি ডিপেন্ডস অন দ্য এরিয়া ইনভলভ। তার মানে দেখেন দ্য লো পার্সোনাল রিস্ক
and loss area may allow the student to have the totally free to access without supervision. এটার মূল বিষয়টা হচ্ছে কি, আমরা যখন কোনো ইনস্টিটিউশন দাঁড় করাবো, সেই ইনস্টিটিউশনকে আমাদের হাউসকিপিংয়ের আন্ডারে আনতে হবে। তার হাউসকিপিংয়ের আন্ডারে যদি আনি, কোন কোন বিষয় আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যে প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে মানে প্রতিষ্ঠানটাকে যেন আমি সঠিক ওয়েতে সাজাতে পারি, ঠিক আছে, সঠিক ওয়েতে গুছাতে পারি, ঠিক আছে? এরপরে আমার থাকবে ওইখানে যখন আমরা গুছাবো তখন আমার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে কোনো হ্যাজার্ড যেন না থাকে, আমার যে ব্রেঞ্চ পড়ার টেবিল যা থাকবে এগুলো যেন ওয়েল ডেকোরেটেড থাকে, আমার ব্ল্যাকবোর্ড ডাস্টার সব কিছু যেন কি ওয়েল ডেকোরেটেড অবস্থাতে থাকে, এটা সবসময় আমাকে মেনটেন করতে হবে। সেফটি ফ্যাক্টরটা দেখতে হবে, আমার যে কাজগুলো আমরা এখানে করব সেই কাজগুলোর সাথে কি সেফটি যে জিনিসগুলো জড়িত আছে, পিপি জিনিসগুলো সব কিছু আছে কি না, সবগুলো কি সেফটি ফ্যাসিলিটি আমাকে দিতে হবে। এরপরে কি সেফ থাকার পরেও আমার বিভিন্ন ধরনের কি হবে, বিভিন্ন ধরনের অসুবিধা হবে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হবে, এটাকে যেন আমি ফার্স্ট এড কিটের মাধ্যমে কি করতে পারি, রিমুভ করতে পারি। এবং আরেকটা বড় জিনিস, আমার যে ফার্স্ট এড কিট বিভিন্ন রকম ব্যবহার্য জিনিসপত্র, অ্যাজ ফর এক্সাম্পল পিপি লাগতে পারে, আমার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগতে পারে, এই ইনস্ট্রুমেন্টগুলোকে আমাকে স্টোরেজের জন্য আলাদা একটা ভালো জায়গা রাখতে হবে এবং স্টোরেজের সিকিউরিটি ব্যবস্থাটাকেও টাইট করতে হবে এবং আমার প্রতিষ্ঠানের অ্যাক্সেসটা কি লিমিটেড রাখতে হবে, যে আমি কোন জায়গায় কাকে অ্যাক্সেস করতে দিব। যে জায়গায় আমি ইনস্ট্রুমেন্ট রাখতেছি, যে জায়গায় রিস্ক বেশি আছে ওই জায়গায় আমি সহজে কাউকে অ্যাক্সেস করতে দিব না, আর যে জায়গায় আমার তুলনামূলকভাবে রিস্ক অনেক কম আছে ওই জায়গায় আমি কি স্টুডেন্টদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব, ঠিক আছে? ক্লিনলিনেস সব সময় মনে রাখতে হবে, যে মানে হাউসকিপিংয়ের মূল বিষয়টা ক্লিনলিনেস। আপনাকে অবশ্যই যে কোনো ধরনের ডার্টিনেস, যে কোনো ধরনের অপরিচ্ছন্নতা কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে? সেন্সিটাইজ করতে হবে সকল ওয়াশিং জিনিসপত্রগুলোকে। আচ্ছা, এতটুকু আমরা যেটা বললাম সেটা কি, একটা ইনস্টলমেন্ট করার সময় মানে ইনস্টলেটেড করার সময় যে বিষয়গুলোকে আমাকে খেয়াল রাখতে হবে, এটা আমি একদম ফার্স্ট থেকে পড়ে আসলাম, ঠিক আছে? প্রথমে আমরা কি বললাম, হাউসকিপিং কাকে বলে, এরপরে বললাম ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েল অর্গানাইজড ওয়ার্কশপ বলতে কিন্তু আমরা ট্রেনিং শপ বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে বিভিন্ন রকমের কি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, যে ওয়ার্কশপ মাস্ট বি সেফ হতে হবে, ওয়ার্কশপে ইয়ারের ব্যবস্থা থাকতে হবে, ওয়ার্কিং এরিয়া মাস্ট বি ক্লিন থাকতে হবে, তারপরে কি পয়জনিয়াস অ্যান্ড ফ্লামেবল জিনিসগুলোকে আলাদা রাখতে হবে, ক্লিন ইনফরমেশন থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ফায়ার অ্যান্ড এক্সটিংগুইশার থাকতে হবে, ইলেকট্রিক্যাল লিড, মানে জাস্ট আমরা যে জিনিসগুলো অ্যাভয়েড করে গেলাম এগুলো শুধু আপনাকে একবার মানে দেখলেই হবে। সেফটি ফ্যাক্টরগুলো থাকতে হবে, কি কি সেফটি ফ্যাক্টরগুলো সাধারণত থাকে, হ্যাজার্ডিয়াস কেমিক্যাল, সলিড ওয়াটার জিনিসগুলোকে আলাদা রাখতে হবে। মোট কথা হচ্ছে আমি যখন কোনো অর্গানাইজেশন দিচ্ছি, অর্গানাইজেশনের ক্ষেত্রে কিভাবে অর্গানাইজেশনকে ডেকোরেট করব, কিভাবে রিস্ক ফ্রি রাখবো, আর রিস্ক যদি হয়ে যায় কিভাবে সেটাকে সলভ করব, আমার অর্গানাইজেশনের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে আমি কিভাবে স্টোরেজ করব এবং এদের সিকিউরিটিটা কিভাবে মেনটেন করব, অ্যাক্সেসটা আমি কোন জায়গায় কাকে কোন জায়গায় অ্যাক্সেস দিব, সবাইকে তো সব জায়গার অ্যাক্সেস দেওয়া যাবে না, ঠিক আছে? এবং ক্লিনলিনেসটাকে আমাকে রেগুলার মেনটেন করতে হবে। রিকোয়ারমেন্ট ফর সিস্টেমস অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট ইনস্ট্রাকশন দেওয়া যায় যে এই জায়গায় এই কাজগুলো করা যাবে, এই জায়গায় কি এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে? কোনো কোনো জায়গা হবে টিচার সেন্টার, মানে ওইখানে টিচারই শুধু কাজ করবে, টিচার রিলেটেড কাজগুলোই হবে। যেমন আপনি ইনস্ট্রুমেন্ট আনতে গেছে, ঠিক আছে? এখন ইনস্ট্রুমেন্ট রিলেটেড কাজগুলো কি টিচারেরই করার কথা, আর স্টুডেন্ট সেন্টার ক্লাস রিলেটেড বিষয়গুলো কি স্টুডেন্ট সেন্টারই থাকার কথা। মানে কিছু কিছু কাজ থাকবে টিচারের উপর বেস করে, কিছু কিছু কাজ থাকবে কি স্টুডেন্টের উপর বেস করে, হ্যাঁ? তাহলে এখানে মূল বিষয়গুলো অতটা ইম্পর্টেন্ট কোনো কিছু না, যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা বলেই দিলাম আপনাকে। হাউসকিপিংয়ের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, তার সাথে 5S, ঠিক আছে? জাপানিদের হাউসকিপিংটা মেনটেন করার জন্য জাপানিদের একটা ফর্মুলা আছে 5S। এই 5Sটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, এখানে 5Sটা করা নাই, দেওয়া নাই আমাদের সিবিএলএমে, বাট সিবিএলএমে না থাকলেও এটা পরীক্ষা আসে। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, এটা আপনাকে একটু শুদ্ধ আকারে পড়তে হবে।
দেখেন আমরা যেহেতু বলছি 5 আর 6 একসাথে শেষ করব, তার মানে আপনাদের বুঝতে হবে যে 5-6 এর ভিতরে সব জিনিসগুলা কি একেবারে পরীক্ষা আসার মতো না। ঠিক আছে, কিছু কিছু জিনিস আমার নিজের জানার জন্য পড়তে হবে, কিছু কিছু জিনিস পরীক্ষার জন্য পড়তে হবে। ঠিক আছে, যেমন 6 মূল পরীক্ষার জন্য পড়া হাউসকিপিং কাকে বলে, হাউসকিপিংয়ের 5C, আর বাকি জিনিসগুলো আমার নিজের জন্য পড়তে হচ্ছে। হ্যাঁ, আর 6 আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এর পরেই পড়বো, মেনটেনেন্সটা আমাকে মোটামুটি ভালোভাবে পড়তে হবে, খুব ইম্পর্টেন্টলি পড়তে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যেমন পেজ নাম্বার কত বলতেছি আমি, পেজ নাম্বার দেখেন 15-তে, 15 পেজে এখানে দেওয়া আছে, দ্য কারিকুলাম ফর কম্পিটেন্সি বেসড ট্রেনিং শুড বি প্রিপার্ড অ্যান্ড ডেলিভার্ড সো অ্যাজ। আমরা দ্য কারিকুলাম অফ কম্পিটেন্সি বেসড ট্রেনিং, আমরা বলছি তো যে কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ের জন্য আমরা যে কারিকুলাম প্রিপার করি, সেই কারিকুলাম তৈরি করা এবং তা ডেলিভার্ড করতে হলে নিচের জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে। 1 নম্বর কি, অ্যাসেস অ্যান্ড গিভ দ্য ক্রেডিট ফর দ্য কম্পিটেন্সিস হেল্ড অ্যাজ এ রেজাল্ট অফ প্রায়র লার্নিং, আরপিএল। ঠিক আছে, আরপিএল প্রায়র কি রিকগনাইজড অফ প্রায়র লার্নিং, এটা আরপিএল তো আমরা এর আগেও পড়াইছি। দেখেন আরপিএল শব্দটা কতবার আসতেছে, এরপরেও যদি আপনাকে ভাই কখনো জিজ্ঞেস করে আরপিএল মানে কি, আপনি যদি বলতে না পারেন কি বলবেন বলেন। ঠিক আছে, তারপর বলছে কি বি অ্যাভেলেবল অফ মডিউলার ফর্ম, তারপর কি প্রোভাইড এ আর্টিকুলেটেড ট্রেনিং পাথওয়ে। ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি জিনিসগুলো একবার পড়ে নেবেন, এটা হচ্ছে কি কুড নো, পরীক্ষা আসার মতো না এটা। এরপরে দেখেন রিসোর্সেস, যে আপনি একটা ট্রেনিং সেন্টার দিচ্ছেন, ঠিক আছে, আরটিও দিচ্ছেন একটা। এখন এই ক্ষেত্রে এখানে কোন কোন রিসোর্সগুলো লাগবে আপনার, কোন কোন ইকুইপমেন্টগুলো আপনার লাগবে। ঠিক আছে, এখানে যে কয়টা দিছে সেই কয়টা লাগবে বিষয়টা না, আপনার অন্য অন্য ইকুইপমেন্টগুলো লাগতে পারে। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এখানে দিছে যে আপনার রিসোর্স এবং ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, মানে লিস্ট থাকতে হবে। আপনার যে ইকুইপমেন্ট লাগবে, আপনার যে রিসোর্স লাগবে, এগুলো আপনার একটা আলাদা চেক লিস্ট থাকবে যে আমার এই চেক লিস্ট অনুযায়ী আমার রিসোর্সগুলো কি আছে কি না। ঠিক আছে, এখানে রিসোর্স এবং চেক লিস্ট এই দুইটা জিনিস আপনি শূন্য আকারে পড়ে রাখবেন। আচ্ছা, এরপরে যেগুলা দিছে আমার জাস্ট একটা প্ল্যানের, মানে আমরা আসলে তো যখন আরটিও তৈরি করি, হ্যাঁ, আমরা একেবারে নিজেরা একটা বিল্ডিং তৈরি করে আরটিও করতে পারি না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাসা ভাড়া নিয়ে করি, তাই না। সেহেতু বাসা ভাড়া নিয়ে করলে আসলে এই ফ্লোর ম্যানেজমেন্ট এগুলো করা আমাদের জন্য যথেষ্ট কি কঠিন হয়ে যায়। এরপরেও কিছু বেসিক জিনিস আমাকে মাথায় রাখতে হবে, এই যে ফ্যাক্টর কনসিডার্ড ইন লেইং আউট অফ এ শপ বলতে আমরা বোঝাচ্ছি আমাদের ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, তাহলে এখানে পিলারগুলো কেমন হবে, তারপরে কি ফ্লোর প্ল্যানটা কেমন হবে, ইলেকট্রিসিটি লেআউটটা কেমন হবে, মেশিন প্লেসমেন্ট কোথায় করতে হবে, তারপরে ওয়াশ র্যাকগুলো কোথায় থাকবে, এই বিভিন্ন জিনিসগুলো থাকে না, এরকম করে আমাদের একটা লেআউট তৈরি করে নিতে হবে আমার ট্রেনিং প্ল্যানের জন্য। ঠিক আছে, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না। স্টোরেজ কনসিডারেশন, স্টোরেজের ক্ষেত্রে কী কী কনসিডারেশন করতে হবে, সিকিউরিটি থাকতে হবে স্টোরেজে, পর্যাপ্ত জায়গা থাকতে হবে, ওয়েল ডেকোরেটেড জিনিসগুলোকে সাজায় রাখতে হবে। আচ্ছা, ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এখানের মধ্যে লাস্টে পড়ার মতো জিনিস এটাই আছে, ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ঠিক আছে, এখানে শুধুমাত্র এই ফ্যাক্টরগুলোর পয়েন্টটা মনে রাখবেন। কি কি, টেম্পারেচার, ভেন্টিলেশন, লাইটিনিং, আপনি যে জায়গায় কাজ করতেছেন ওই জায়গার টেম্পারেচার, রুম টেম্পারেচার, ওই জায়গার ভেন্টিলেশন সিস্টেম, ওই জায়গার লাইটিং সিস্টেম ঠিক থাকতে হবে। আর এই তিনটা জিনিসই হচ্ছে কি ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টের মূল জিনিস। ক্লিয়ার, আপনি শুধু তিনটা এই লাইনটাই মনে রাখবেন, টেম্পারেচার, ভেন্টিলেশন এবং লাইটিনিং। আপনি যেখানে কাজ করতেছেন ওই জায়গায় পর্যাপ্ত টেম্পারেচার, মানে কি টেম্পারেচারটা সুইটেবল কিনা, অনেক বেশি গরম অনেক বেশি ঠান্ডা কিনা, ওই জায়গায় পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই হচ্ছে কিনা, ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কিনা, ওই জায়গায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা আছে কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে মূল। এরপরে দেখেন
লেআউটের স্যার এই জি বলেন। স্যার এই সিভিএলএমটা কি আমরা যে ফার্স্ট এইড এবং হলো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স করেছি ওটা থেকে মনে হয় ওই ওইটাই তো হ্যাঁ হ্যাঁ, 5 এবং 6। 5 এবং 6 এই টাইপেরই, ঠিক আছে। 5 এবং 6 আপনাকে বলতেছে যে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, ঠিক আছে, প্রতিষ্ঠানটা আপনাকে নিয়ে যাত্রা শুরু করতেছে, তাহলে 5-এ বলতেছে কিভাবে প্ল্যান করে জিনিসগুলো অর্গানাইজড করতে হবে, আর 6-এ বলতেছে যখন আপনি প্ল্যান করা শেষ, এখন আপনি অ্যাক্টিভ কাজে যাবেন, তখন এই যে জিনিসগুলা ফ্লোর কীরকম হবে, উইন্ডোজ কীরকম হবে, আপনার ভিতরে ডেকোরেশনটা কীরকম হবে, এসি কত এসি থাকবে কি না, এই সব জিনিসগুলো এখানে ইনক্লুড। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের পড়তে হবে, এটা মাসনো আকারে পড়বেন। এক্সাম্পল অফ ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি রিসাইকেলড ইনক্লুড, ঠিক আছে, কোন কোন জিনিসগুলো রিসাইকেল হওয়া সম্ভব? গ্লাস, প্লাস্টিক, মেটালস, পেপারস, ঠিক আছে, আদার্স পেপারস অ্যান্ড কি কার্ডবোর্ড, ব্যাটারিজ, এগুলো কি রিসাইকেল হওয়া সম্ভব? জাস্ট এক্সাম্পল হিসেবে শিখবেন। ওকে, এখানে দেখেন লাস্টে আমাদের এখানে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে, আপনি এখান থেকে ওই যে ওইখানে যেটা আমরা মাস্ট নো বলছি ওই জিনিসগুলা পড়ে এইখানের যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলো একটু মাথায় রাখবেন শুধু, ঠিক আছে। ওইখানে আমরা মাস্ট নো যেটা দিচ্ছি এটা তো অবশ্যই পড়বেন, আর আমরা বলছি 5S, এটা আমরা 5S না 5C এটা আমরা আপনাকে অবশ্যই কি দিয়ে দিব, হ্যাঁ। আর এই জিনিসটা হচ্ছে কি যে এখান থেকে পড়ার মতোই কোশ্চেনগুলো হচ্ছে এটা, হোয়াট ইজ প্ল্যানিং, ঠিক আছে, হোয়াট আর দ্য আলটিমেট গোল অফ মেনটেনিং ডেভেলপমেন্ট, পিরিয়ডিক মেনটেনেন্স, হাউসকিপিং কভার্ড, ঠিক আছে, হোয়াট ইজ স্লেভস উড ইনভলভ, জাস্ট এই প্রশ্নগুলো একটু ছোট ছোট করে কি পড়ে নেবেন। এখন আসতেছি আমরা আমাদের মূল, এই যে দেখেন এখানে হাউসকিপিংয়ের একটা ইয়া দেওয়া আছে, হাউসকিপিং অ্যাক্টিভিটি, এই জায়গায় দেখেন হাউসকিপিং অ্যাক্টিভিটি, এই যে এটা কিন্তু আপনাদের একটা কি 2 নাম্বার ইভিডেন্স, আপনারা যখন ইভিডেন্স তৈরি করবেন এটা কিন্তু আপনার 2 নাম্বার ইভিডেন্সের পার্ট, ঠিক আছে। হাউসকিপিংটা কিভাবে করতে হয়, ইয়েস নো বিভিন্ন জিনিসপত্র, এই ইভিডেন্সটাই দেখবেন 2 নাম্বারে দেওয়া আছে। 1 নাম্বারে দেওয়া আছে হ্যাজার্ড ইন্সপেকশন, আমরা 3 নাম্বার সিবিএলএমে পড়ছি। 2 নাম্বার দেওয়া থাকবে কি এই যে এটা হাউসকিপিং। এইবার আসেন যেটার জন্য আপনাদেরকে এত কষ্ট করে এতগুলা পেজ পড়া এখানে নিয়ে আসলাম, এইখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কোশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে, সো দ্যাট আপনাকে এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে স্যার। ওকে, প্রশ্নটা হচ্ছে মেইনটেনেন্স কি জিনিস, মেইনটেনেন্স কাকে বলে, মেইনটেনেন্স কত প্রকার, ঠিক আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল কি জিনিস, ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। 5M কি, এই জিনিসগুলো একটু খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে। আপনার টোটাল সিভিএলএম এর মধ্যে 5-6-এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইনফরমেশন শিট 2, মেইনটেনিং ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড টুলস। আচ্ছা, আমরা দেখি ডিফাইন মেইনটেনেন্স কাকে বলে। মেইনটেনেন্স হচ্ছে 2 নাম্বার ইয়াটা দেখেন, প্যারাটা দেখেন, মেইনটেনেন্স ইজ এ পারফর্মিং দ্য রুটিন অ্যাকশন হুইচ কিপ দ্য ডিভাইস ইজ ওয়ার্কিং অর্ডার, ঠিক আছে, টু কিপ ইজ গুড কন্ডিশন, টু প্রিজার্ভ অ্যান্ড প্রোটেক্ট দ্য ডিভাইস। তার মানে মেনটেনেন্স হচ্ছে এমন একটা কর্মপদ্ধতি যার মাধ্যমে আমরা যে যন্ত্রপাতিগুলো দিয়ে কাজ করি তাদেরকে আমরা ওয়ার্কিং কন্ডিশনে রাখতে পারি, ভালো কন্ডিশনে রাখতে পারি, তাদের সেলফ লাইফটা কী করতে পারি, বাড়াতে পারি, ঠিক আছে। এরপরে বলছে রিপেয়ারিং কাকে বলে, এটা তো গেল কি মেনটেনেন্স, এরপরে রিপেয়ারিং দেখেন লাস্ট প্যারাটা দেওয়া আছে ওই মেনটেনেন্সেরই লাস্ট প্যারাটায়, রিপেয়ারিং ইজ এ ফিক্সিং any sort of mechanical and electrical device should it become out of order or broken, ঠিক আছে, fixed it when it breaks। তার মানে রিপেয়ার হচ্ছে, মেনটেনেন্স হচ্ছে কি ভালো জিনিস, আমি গাড়ির মেনটেনেন্স করতেছি মানে কি
মানে ভালোই আছে, আরও ভালো যেন থাকে এটার জন্য মেনটেনেন্স করি। আর আমরা রিপেয়ার করি কখন? জিনিসটা নষ্ট হয়ে গেছে তখন আমরা রিপেয়ার করি। তাহলে মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার কিন্তু এক না, দুইটার সংজ্ঞাও আলাদা, দুইটার অর্থও আলাদা। মেনটেনেন্স মানে ভালো জিনিস মেনটেনেন্স করা হয় যেন তার সেলফ লাইফ সেটা আরও ওয়ার্কিং অর্ডারে থাকে। আর রিপেয়ার মানে হচ্ছে নষ্ট হয়ে গেছে, এটাকে আমরা ঠিক করতেছি, সহজ কথা। আচ্ছা, টাইপ অফ মেনটেনেন্স। মেনটেনেন্স কত প্রকার? মেনটেনেন্স দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স, আরেকটা হচ্ছে কারেক্টিভ মেনটেনেন্স, ঠিক আছে। এই কারেক্টিভ মেনটেনেন্সের আরেকটা নাম হচ্ছে কি? সামটাইমস কলস রিপেয়ার। তাহলে মেনটেনেন্স দুই প্রকার, একটা হচ্ছে কি প্রিভেন্টিভ মেনটেনেন্স, আরেকটা হচ্ছে কি কারেক্টিভ মেনটেনেন্স। এই কারেক্টিভ মেনটেনেন্সেরই আরেকটা নাম হচ্ছে কি রিপেয়ার। এরপরে দেখেন, এইটুকু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এরপর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল। কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল কাকে বলে দেখেন, বলছে ইন প্রিপারিং দ্য মেনটেনেন্স প্রোগ্রাম, যে কোনো মেনটেনেন্স প্রোগ্রাম প্রিপার করার আগে ইউ উড বি দ্য বেস্ট ইফ উই কি বলছে, ইফ উই উইল অ্যাডহিয়ার্স টু দ্য কোয়ালিটি মেনটেনেন্স সাইকেল। বলছে আমরা খুব ভালোভাবে একটা মেনটেনেন্স প্রোগ্রাম আয়োজন করতে পারবো বা তৈরি করতে পারবো যখন আমরা কি কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেলের মাধ্যমে কাজ করব। তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্টটা কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এ মেথড। কোয়ালিটি ম্যানেজমেন্টটা কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এ মেথড ফর ইনশিওরিং দ্যাট অল দ্য অ্যাক্টিভিটিস নেসেসারি টু ডিজাইন, ডেভেলপ, implement a product or service effective and efficient with the কি respect to system and performance, ঠিক আছে। তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্টটা হচ্ছে কি, এটা একটা মেথড যেটা ইনশিওর করে, ঠিক আছে, ইনশিওর করে যে অল দ্য অ্যাক্টিভিটিস, মানে যে সকল অ্যাক্টিভিটিস দরকার নেসেসারি টু ডিজাইন, কোনো জিনিসটাকে ডিজাইন, ডেভেলপড অ্যান্ড ইমপ্লিমেন্ট এ প্রোডাক্ট অর সার্ভিস ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্ট, মানে ইফেক্টিভ অ্যান্ড ইফিসিয়েন্ট ওয়েতে ডিজাইন, ডেভেলপড অ্যান্ড ইমপ্লিমেন্ট, একটা সার্ভিসকে ইমপ্লিমেন্ট করার জন্য কি বলছে, রেসপেক্ট টু দ্য সিস্টেম অর পারফরমেন্স, মানে কোনো সিস্টেম বা পারফরমেন্সের প্রেক্ষাপটে আমরা, এটা এমন একটা মেথড যে মেথডের মাধ্যমে এমন কিছু প্রয়োজনীয় কাজকর্ম আমরা করি যার মাধ্যমে কি কোনো একটা জিনিসের ডিজাইন, ডেভেলপমেন্ট কি করি, ঠিক করি, যার কারণে ওই জিনিসটা কি ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি কী করতে পারে, ফাংশন করতে পারে বা রান করতে পারে। কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে একটা মেথড, সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে এই কাজগুলো আমরা করি। এখন কথা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্টের খুবই ইম্পর্টেন্ট চারটা পার্ট আছে। যখনই আমরা কোনো জিনিস কোয়ালিটি ম্যানেজমেন্টের ভিতর দিয়ে যেতে যাবো, তার চারটা পার্ট হচ্ছে কি, 1 নম্বর প্ল্যান, 2 নম্বর ডো, 3 নম্বর চেক, 4 নম্বর অ্যাক্ট। তার মানে প্ল্যান, ডো, চেক, অ্যাক্ট, জীবনের সকল কাজে এটা আপনাকে ইউজ করতে হতে পারে। আপনি যে কোনো কিছু করতে যাচ্ছেন তাহলে প্রথমে প্ল্যান করতে হবে, এরপরে প্ল্যান করার পর কাজটা করতে হবে, করার পরে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, ওই প্রবলেমটাকে চেক করতে হবে। সরি, আমি ভুল বললাম, প্রথমে কি করতে হবে, ডো করতে হবে, ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান, প্ল্যানটাকে কাজে নিয়ে আসতে হবে, চেক, অ্যাসেস দ্য মেজারমেন্ট, মানে কি আমাকে টোটাল জিনিসটাকে আবার চেক করতে হবে, চেক করার পরে আবার কি করতে হবে, ওই জিনিসটাকে কাজে লাগাইতে হবে, ডিসাইড টু চেঞ্জ দ্য নিডেড ইফ ইমপ্রুভ দ্য প্রসেস, ঠিক আছে, যদি এটা ঠিকভাবে কাজ করে তাহলে এটাকে সবসময় আমাকে কাজে লাগাইতে হবে। তাহলে আমি প্ল্যান করব, সেই প্ল্যানটাকে মানে ডো করব, মানে প্ল্যান করার পর সেটাকে বাস্তবায়ন করব, চেক করব আমার সব জিনিস ঠিক আছে কিনা, এবং এটাকে রেগুলার একটার পর একটা কি কাজে লাগাতে থাকব। তাহলে প্ল্যান, ডো, চেক অ্যান্ড অ্যাক্ট, এই চারটা জিনিস আসতে পারে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের চারটা পার্ট এটা, ঠিক আছে। দেখেন, কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল ইজ এ মেনটেনেন্স প্রোগ্রাম, এটা একটা মেনটেনেন্স প্রোগ্রাম, যে প্রোগ্রামে কি করে, দ্য ফিলোসফি অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল ক্যান বি অ্যাপ্লাইড ইন এ মেনটেনেন্স প্রোগ্রাম অর অর্গানাইজেশন। দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেল ইন মেনটেনেন্স এ প্ল্যান, ঠিক আছে, একটা প্ল্যান তৈরি করতে হবে, বাই প্রিপারিং অল দ্য ডিটেলস উইথ দ্য মেনটেনেন্স প্রোগ্রাম, দেন ডো wherein the organizational implement the method and strategies of maintenance based on the maintenance schedule, then চেকের সাথে কি করা হয়, here the organization কি বলছে, রেগুলার ইন্সপেক্ট ইকুইপমেন্ট টু ডিটারমাইন ইফ দেয়ার রিকোয়ার মেনটেনেন্স
ঠিক আছে, প্রসিডিউর আর কন্ডাক্ট, ফাইনালি অ্যাক্ট। হিয়ার দ্য অর্গানাইজেশন অ্যাক্ট অন দ্য রেজাল্ট অফ ইন্সপেকশন কন্ডাক্টেড। তার মানে এই 4টা পার্ট হচ্ছে কি যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাণ। ওকে, এখন হোয়াই মেনটেন ইউর ইকুইপমেন্ট, আপনার ইকুইপমেন্টটা কেন মেনটেন করতে হবে? ঠিক আছে, এখানে জেনারেল অবজেক্টিভ আছে, স্পেসিফিক অবজেক্টিভ আছে। মেনটেনেন্স ছাড়া কোনো ইকুইপমেন্ট ভালো থাকবে না। ঠিক আছে, মাঝে মাঝে ইকুইপমেন্টগুলোকে মেনটেনেন্স করতে হবে তার ফিজিক্যাল লাইফস্টাইল বাড়ানোর জন্য, অপারেশনাল রেডিনেসের জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্পেসিফিক অবজেক্টিভ এবং এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করবো, হোয়াই মেনটেন্স ইউর ইকুইপমেন্ট। জেনারেল অবজেক্টিভ কি? টু মেনটেন দ্য অপটিমাল কন্ডিশন ইন ফিজিক্যাল ফিটনেস, এইটা। আর স্পেসিফিক কি? টু এক্সটেন্ড দ্য ইউজফুল অফ লাইফ। তারপরে হচ্ছে কি? অপারেশনাল রেডিনেস। তারপর কি? ডিসকার্স হ্যাজার্ডিয়াস ওয়াস্ট অ্যান্ড সেফটি। এইসব কাজের জন্য আমরা কি করব? আমাদের ইকুইপমেন্টগুলো মাঝে মাঝে মেনটেনেন্সে পাঠাতে হবে। নেক্সট ওয়ান একটা ইয়ে আছে, পরের পেজে দেখেন, এখানে বলছে 5M হুইচ আর দ্য ফলোস। ঠিক আছে, মেনটেনেন্সের ক্ষেত্রে 5M খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। 5টা M আছে। কি কি আছে? 5M মেনটেনেন্সের জন্য প্রথমে লাগবে ম্যান পাওয়ার, মানি, মেথড অ্যান্ড সিস্টেম, মেশিনস অ্যান্ড ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এই 5টা জিনিস লাগবে। ওভারঅল কম্বিনেশন অফ স্ট্যান্ডার্ড মেথড, স্ট্র্যাটেজিস, এলিমেন্টস আর ইন্টিগ্রেটেড প্ল্যান মেনটেনেন্স সিস্টেম। ঠিক আছে, এই 5টা 5S, এই 5S 5টা অবশ্যই মুখস্থ করতে হবে। হাউ টু মেনটেন। ঠিক আছে, দ্য কোশ্চেন অন হাউ ডু উই ইমপ্লিমেন্ট দ্য মেনটেনেন্স প্রোগ্রাম উইল কি সেন্টার অফ দ্য 5M হুইচ আর দ্য ফলোস। এই 5Mটা মুখস্থ করে ফেলবেন। 5M মেনটেনেন্সের ক্ষেত্রে 5M বলতে কি বোঝায়? তাহলে দেখেন, মেনটেনেন্স শিডিউলের ক্ষেত্রে মেনটেনেন্স আমরা কি কি জিনিস পড়তেছি, মেনটেনেন্স কাকে বলে, রিপেয়ার কাকে বলে, মেনটেনেন্সের টাইপ কতটা আছে, তারপরে কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেলটা কি আছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সাইকেলের পার্টগুলা কি কি, এই পার্টগুলা, তারপর হচ্ছে হোয়াই মেনটেন ইউর ইকুইপমেন্ট, আপনাকে কেন ইকুইপমেন্টগুলো মেনটেন করতে হয়, জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ দুইটাই পড়তে হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে হাউ টু মেনটেন, কীভাবে মেনটেন করা যাবে, এখানে 5Mটা পড়তে হবে। এতটুক পর্যন্ত হচ্ছে আপনার ওভারঅল CVLM 6 অ্যান্ড CVLM 5। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন এখন। Have you any question? স্যার আপনারা কি আছেন না ঘুমাই গেছেন? আমি তো বুঝতেছি না। স্যার আমরা আসি স্যার। আচ্ছা, আমার দেখা যাচ্ছে প্রতিটা ক্লাসে 10-15 মিনিট করে লেট হচ্ছে। হ্যাঁ, এটা আসলে এই কারণে হচ্ছে যে এমন একটা টাইমে আমার ক্লাসটা পড়ছে যে দেখা যাচ্ছে যে রুগী দেখার সাথে রিলেটেড থাকে, তো এখন রুগী দেখে আসতে আসতে কখনো কখনো কি দেরি হয়ে যায়, কারণ আমার মনে থাকে আজকে ক্লাস আছে কিন্তু আমি আসতে পারতেছি না। এই জন্য আগের ব্যাচটা আমি সবসময় 10টায় নিতাম, কারণ মোটামুটিভাবে আমি 7টায় বা 6টায় যদি শুরু করি তাহলে আমার 8টা, 9টা, 9:30, 10টা পর্যন্ত দেখাই হয়। আপু ও কেমন কাছে কাছে করা নাই আছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, কিছু বলছেন আপনারা? আর আমি চলে আসার সময় যদি একটা রুগী আসে আমি ফেলে চলেও আসতে পারি না, এই কারণে আরো একটু প্রবলেম। স্যার এটা কোনো প্রবলেম না স্যার, আপনার এই জন্যই মানে 9:30, 10টা এই একটু 10-15 মিনিট এদিক সেদিক হয় আর কি। এটা স্যার কোনো প্রবলেম না স্যার, আমাদের আপনি আপনার মতো করে ক্লাস। না না, কেন বলতেছি, যেমন ধরেন আপনি আমার কাছে আসছেন দেখানোর জন্য অনেক দূর থেকে, এখন আমি জানি 9:30 ক্লাস আছে, আমাকে যেতে হবে, আপনি আসছেন, এখন বিবেকের কারণে আমি বলতে পারি না যে ভাই আমার ক্লাস আছে আমি চলে যাই, দেখা যায় যে ওনাকে দেখে আমাকে আসতে হচ্ছে। আপনি কোন সাইডে প্র্যাকটিস করেন? আমি আসলে জিপি প্র্যাকটিস করি, তো জেনারেল প্র্যাকটিশনার। তো
তবে স্পেসিফিক ভাবে স্কিনটা ভালো করে দেখি আর কি। সরি স্কিনটা বেশি ভালো করে দেখি আর কি। আপনার বাড়িতে জামালপুর? জামালপুর সরিষাবাড়ি আমার বাড়ি। আমি থাকি ঢাকা উত্তরাতে, হ্যাঁ, উত্তরা 10 নম্বর সেক্টরে। সেটা তো শুনেছি। এমনি জামালপুর আমার দেশের বাড়ি। জামালপুরে আমার একজন বোন জামাই আছে, প্রফেসর সানোয়ার হোসেন। আচ্ছা, জামালপুরে বাড়ি ওনার? সরিষাবাড়ি। ও আচ্ছা, সরিষাবাড়ি কোথায়? যে আপনার সারকারখানা আছে না? হ্যাঁ, সার কারখানা আছে, সার কারখানাতেই আমরা ছিলাম। হ্যাঁ, সার কারখানাতে আমার আব্বা চাকরি করতো, ওইটার কলোনিতে আমরা বড় হয়েছি। তাহলে তো চিনবেন, প্রফেসর সানোয়ার হোসেন। আসলে মেন কথা, আমরা সার কারখানা থেকে 2018 সালে চলে আসছি, আর আমি তো আরো আগে ওইখান থেকে পাশ করে বের হয়ে ঢাকায় সেটেল না। আমার ইন্টার এসএসসি হচ্ছে কত, আমার ইন্টার হচ্ছে 2005 সাল, তাহলে ওইখান থেকে আমি বের হয়ে আসছি 2005 সালে। এবং আমাদের বাসাটাও যে জিএফসিএল এর খুব কাছেই। হ্যাঁ, বাড়ি যাওয়া আসা করেন? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাওয়া আসা করি, মাঝে মাঝেই তো যায়। বাড়ি তো আমাদের আব্বা আম্মা বাড়িতে থাকে না, আচ্ছা, বাড়ি যাওয়া আসা করি। সমস্যা নাই, আমি যখন যাব আপনাকে জানাবো নি, আপনি আমাকে ইয়া দিয়েন, তার সাথে পরিচয় হয়ে আসবো নি, প্রবলেম নাই। আচ্ছা, ওনার সাথে আমি আপনার ইয়ে করব। ঠিক আছে, আপনার বিষয়টা আমি ওনাকে জানাই যে আপনাদের এরকম একজন পরিচয় হয়েছে আমার সাথে। কোনো সমস্যা নাই, আপনি জানান, প্রবলেম নেই। ঠিক আছে, ওকে, ভালো লাগলো, কাছাকাছি একজন পরিচয় পেলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।